প্লিজ আমাকে ছেড়ে দেন, নাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। প্লিজ আমাকে এভাবে নষ্ট করবেন না। আপনার দুটো পায়ে পড়ি, তো আমার ইজ্জতটা আমাকে ভিক্ষা দেন। আমাকে এভাবে নষ্ট করবেন না প্লিজ। তুই যত টাকায় চাইবি আমি তত টাকাই তোকে দেবো। তোর ফিগারটা হেব্বি রে, তোকে ছেড়ে দিতে ইচ্ছা করতেছে না। কথাটা বলে উনি আবার ওনার কাজে মনোযোগ দিলেন, আর এদিকে আমি ব্যথায় কুঁকড়ে উঠতেছি, আর সহ্য করতে না পেরে কান্না শুরু করে দিলাম। কিন্তু আমার কান্না ওনার কান অব্দি পৌঁছাচ্ছে না। উনি আমাকে বুক করেই যাচ্ছেন। মানুষ তো আর ইচ্ছে করে সতীত্ব হারায় না, বাধ্য হয়ে সতীত্ব হারাতে হয়েছে আজকে আমাকে। এই নিষ্ঠুর পৃথিবী কত কিছুই না শিখাবে আমাকে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে সামান্য কয়েকটা টাকার জন্য নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ ইজ্জত বিক্রি করে দেব। আমি বারবার ব্যথায় কুঁকড়ে উঠেছি, আর তিনি মজা নিচ্ছেন। কি বাস্তবতা! আরে, আমি এসব কথা কেন বলতেছি? তিনি তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছেন। আমি কষ্ট পাই আর যাই পাই, ব্যথা পাই বা মরে যাই, তাতে ওনার তো কিছু যায় আসে না। কিছুক্ষণ পরে উনি আমাকে ছেড়ে দিয়ে এক সাইডে শুয়ে পড়লেন। আমি ব্যথায় নড়তে পারছি না, আর কি করব ভেবে পাচ্ছি না, শুয়েই কান্না করে যাচ্ছি। এই মেয়ে, কান্না করতে হবে না, হোটেল ছেড়ে দিতে হবে আমাদের। টাকা দিয়ে নিয়েছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা শেষ হতে আর বেশিক্ষণ দেরি নেই, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি ওনার দিকে ফিরে তাকিয়ে আস্তে আস্তে বিছানা থেকে উঠে চুপচাপ আমার জামা কাপড় পরে নিলাম। ঠিক মতন দাঁড়াতে পারছি না। তোকে এইরকম দেখাচ্ছে কিসের জন্য? ন্যাকামি করতেছিস আমার সামনে? এই ব্যবসা করিস আর এখন আমাকে দেখাচ্ছিস যে তুই আজকে নতুন, তাই না? তার কথাগুলো কলিজায় আঘাত করতেছে, কিন্তু কোনো প্রত্যুত্তর দিচ্ছি না। এখানে আমি কি করব? যেহেতু ওনার কাছে আমি টাকা দিয়ে বিক্রি হয়েছি, ওনার যা ইচ্ছা তাই বলতে পারে। আমি ওনার কথা তোয়াক্কা না করে হাঁটতে ধরলাম, কিন্তু হাঁটতে পারতেছি না। পরিচিতি নিলেই উনি আমার একটা হাত ধরে ফেললেন। তুই কি সত্যি আজকে নতুন, নাকি আমার সামনে নাটক করতেছিস? আমি টাকার জন্য আমার দেহ বিক্রি করতে বাধ্য হয়েছি, তা না হলে আমি কখনোই দেহ বিক্রি করতাম না। কি আজব কথা বলতেছেন আপনি? টাকার জন্য এখন কেউ দেহ বিক্রি করে? একটু আমার জায়গায় আপনাকে বসে দেখেন তো, যে আমি কেন টাকার জন্য দেহ বিক্রি করতে বাধ্য হয়েছি। তার মানে আমার ভিতরে কি পরিমাণে একটা জ্বালা, আর আমার কষ্টগুলো কি পরিমাণ। আচ্ছা চলেন তাহলে, আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসতেছি। আপনি আমাকে আগে জানাবেন না যে আপনি শুধু টাকার জন্য দেহ বিক্রি করতেছেন, ব্যবসা করেন না? বললে কি হতো? আপনি আমাকে এমনি এমনি টাকা দিয়ে দিতেন? কখনোই না। এখনকার সমাজে মানুষ এইরকম না। হয়তো দিয়ে দিতাম, কিন্তু সব ধারণা সব সময় সত্যি হয় না, এটাও বাস্তব। তারপর ওনার সাথে আর কোনো কথা বললাম না। অযথা একটা অচেনা মানুষের সাথে এত যুক্তিতর্ক দেখানোর কি দরকার? উনি যেটা করেছে, টাকা তো দিয়েছে, আমার পেটে আহার তো আমি করতে পারবো। এখন না দেহটাই বিক্রি করলাম, সমাজের লোককে তো চিনতে পারলাম। এই নিষ্ঠুর সমাজ মানুষের কতই না অবহেলা করতে পারে। উনি ওনার গাড়িতে করে আমার বাসার সামনের গুলিতে আমাকে নামিয়ে দিলেন। আমি এখান থেকে একা কিভাবে যাব ভেবে পাচ্ছি না। বারবার পরিচিতি নিলেও আবার উঠে দাঁড়িয়েছি। হঠাৎ করে পিছন থেকে আমাকে কে যেন জড়িয়ে ধরলেন। আমি চমকে উঠে ঝাটকে দিয়ে সরে আসতে চাইলাম, সরে আসতে পারলাম না। পিছনে ঘুরে তাকিয়ে দেখি ওই মানুষটা। আপনি না চলে গিয়েছিলেন, তাহলে এখন এখানে আছেন যে? চলে তো গিয়েছিলাম, কিন্তু আপনার অবস্থা দেখে আবার ফিরে আসতে বাধ্য হলাম। আপনাকে আপনার বাসার সামনে রেখে আসি। থাক, এত উদাহরণ দেখাতে হবে না। আপনি আপনার মতন থাকেন, আমাকে আমার মতন থাকতে দেন। আমি এখান থেকে যেতে পারবো। অনেক দয়া দেখেছেন, আর না। আমি যদি আপনাকে এই সাহায্যটুকু না করি তাহলে মনে হচ্ছে আপনি আজকে সারা রাত, মানে বাকি রাতটুকু যে আছে সেই রাতটুকু লেগে যাবে আপনার বাসায় পৌঁছে যেতে। তাই আমার সাহায্য নেন, ভালো হবে। আপনাকে এই গলির মানুষ দেখলে আপনাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করবে, তাই আপনি এখান থেকে চলে যান, আমি যেতে পারবো। কিন্তু উনি আমার কথা না শুনে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি বেশি হাঁটতে পারতেছি না দেখে উনি আমাকে সোজা কোলে তুলে নিলেন। ওনার এরকম আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। ওনাকে ইচ্ছা মতন কয়েকটা বকা দিলাম, কিন্তু তারপর উনি সব বকা হেসে উড়িয়ে দিলেন। আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, আমি অবাক। তাই আমি আর কিছু বললাম না, চুপচাপ থাকলাম। উনি আমার বাসা কোর্স করে যাচ্ছে, আমি ওনাকে দাঁড় করিয়ে দিলাম। এটাই আমার বাসা, এখানে আমাকে নামিয়ে দিলেই চলবে। এই নিন, এই ওষুধগুলো খাবেন, তাহলে আর ব্যথা থাকবে না। আর আপনি যে এত বোকা, আগে আমি জানতাম না। এইগুলো আবার কিসের ওষুধ? আমি আপনার থেকে কোনো ওষুধ নিচ্ছি না। অনেক দয়া দেখিয়েছেন, এবার এখান থেকে যান প্লিজ। আমার কথাগুলো না শুনলে কিন্তু বড় ধরনের বিপদে ফেলে দেবো আপনাকে।
আর আমার কথা শুনলে কোনো বিপদে পড়বেন না। কথাটা মাথায় রাখবেন, ওষুধগুলো নেন আর খাবেন ঠিক মতো, না হলে কিন্তু। কথা শুনে চুপচাপ ওনার হাত থেকে ওষুধ নিয়ে বাসায় চলে আসলাম। এখানে থাকা ঠিক হবে না, একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। আর এখন যদি গলির মানুষ আমাকে এই অফিসারের মানুষের হাতে দেখে, তাহলে আমার রুম থেকে আর বের হতে হবে না। তাই তাড়াতাড়ি রুমের ভিতর চলে আসলাম। রুমের ভিতর চলে এসে জানা দিয়ে ওকে মেরে দেখলাম উনি চলে যাচ্ছে। আজকে কেন যে এইরকম করতে গেলাম, না হয় আমার ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য একটা মেয়েকে নষ্ট করে ফেললাম। আজকে আমি নিজের রাগের বশে এই টাকা মানুষকে যে কত কিছু শিখিয়ে দেয়, আজকে শুধু টাকার জন্য ব্রেকআপ হয়ে গেল আমার। আসলে সব মেয়েকে একে পাল্লায় মাপা ভুল হয়ে যাবে, কারণ কেউ কোটি টাকার লোভে আমার জীবনটা নিয়ে খেলা করলো, আর কেউ টাকার জন্য আমার কাছে তার দেহটাই বিক্রি করে দিল। তাকে তো আমি মন থেকে ভালোবেসেছিলাম, তাহলে সে কেন আমাকে এইরকমভাবে ধোঁকা দিল? আরে শালি, তোর যদি টাকাই দরকার ছিল, তাহলে কেন আমার মনটা নিয়ে খেলা করলি? পুতুলের মতো খেলা করলি, আমার সবশেষে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলি, তারপর চলে গেলি। কথাগুলো ভাবতে ভাবতে হেলে দুলে হাঁটতেছি, আর মদের বোতলটা পকেট থেকে বের খাইতেছি। হেলে দুলে গাড়ির এখানে এসে গাড়িতে বসলাম, বসে বাসায় চলে আসলাম। রাত্রে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে ঘুম ধরেছিল নিজেও জানি না। কিন্তু সকালে যখন ঘুম ভাঙলো তখন উঠে দেখি আমি স্বাভাবিক। আমার শরীরে কোনো প্রকার ব্যথা নেই। ওনাকে মনে মনে ধন্যবাদ দিলাম। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। ফার্মেসিতে এসে আমার বোনের জন্য ওষুধ কিনে নিলাম, আর ভালো ভালো কিছু ফলমূল কিনে নিলাম। গ্রাম থেকে শহরে আসার পর আমার বোনটা ভালো কিছু খায়নি। তাড়াতাড়ি করে নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আমার বোনটা এখনও শুয়ে আছে। দেখতে কেমন জানি লাগতেছে। আমি গিয়ে তার পাশে বসে পড়লাম। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আস্তে আস্তে ডাকতে লাগলাম। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে আছে ছলছল চোখে। আপুরে, আমি কি বাঁচতে পারবো? তুই বৃথায় চেষ্টা করছিস আমার জন্য। আমার কলিজা টুকরা বোনের মুখ থেকে এরকম কথা শুনে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল। কি বলতেছে? আমি তাকে বাঁচানোর জন্য এত চেষ্টা করতেছি, আর সে বাঁচবার ইচ্ছাটুকু হারিয়ে ফেলেছে। তোর কিচ্ছু হতে দেব না আমি। এই দেখ, তোর জন্য ওষুধ নিয়েছি, আরও কত কিছু নিয়ে এসেছি। সেগুলো খেয়ে ওষুধ খেয়ে নে, দেখবি তুই সুস্থ হয়ে যাবি। তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেব না। তুই অযথাই কষ্ট করছিস আমার জন্য। দেখ, আমি তো মরেই যাব। তুই নিজের দিকটা দেখ। দেখ, আরেকবার যদি তুই এরকম অলক্ষণে কথা বলিস, তাহলে কিন্তু আমি তোকে আছাড় মারবো, তোর অসুস্থতা দেখবো না। চুপচাপ ফলগুলো খেয়ে ওষুধ খেয়ে নে। দীর্ঘ শ্বাস নিয়ে নিলাম একটা। সঠিক সময়ে যদি টাকাগুলো হাতে পাইতাম, তাহলে আজকে আমার বোনটা এতটা অসুস্থ হতো না। হায় রে মানুষ, কত কিনা করেছি টাকার জন্য, কতই না অপমান সহ্য করেছি। তারপরও কেউ টাকাটা দিল না, শেষ পর্যন্ত নিজের দেহটা বিক্রি করে দিতে হলো। হায় রে সমাজ, হায় রে সমাজের মানুষ। তারপর আমার বোনকে ওষুধ খাইয়ে দিয়ে আমি বাসা থেকে বেরিয়ে যাব কাজের সন্ধানে। কত টাকা এনেছি, এই টাকা দিয়ে তো 10 দিনও চলবে না। তারপর তো আবার টাকার দরকার হবে। তার থেকে এখন এই কাজ খুঁজি, 1 সপ্তাহের মধ্যে তো একটা কাজ পেয়ে যাব। আমার বোনকে বলে আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। পাশের গলিতে গিয়ে কাজের সন্ধান করব। রাস্তার দুপাশে মানুষগুলো কীরকম কুনজরে তাকিয়ে আছে। গরিব মানুষ একটু দেখতে সুন্দর হলে যা হয় আর কি, লালসার দৃষ্টিতে সবাই তাকিয়ে থাকে। এটাই বাস্তবতা। গরিবদের সুন্দর হতে নেই, তাহলে যত সমস্যায় পড়তে হয় তাদের। নিজেকে যতটা পারি ঢেকে রেখেছি। ঢেকেরও কি হবে, দেহটাই তো বিক্রি করে দিয়েছি। এখন উপরটা ফিটফাট দেখে লাভ কি? হঠাৎ করে মনে হলো পিছন থেকে কেউ আমাকে ফলো করতেছে। পিছনে তাকিয়ে দেখি তেমন কেউ নেই যে আমাকে ফলো করবে। আবার হাঁটতে ধরলাম। আমার মনে হচ্ছে আমাকে পিছন থেকে কেউ ফলো করতেছে। পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, তাই এবার জোরে জোরে হাঁটতে লাগলাম। কিন্তু সামনে যাকে দেখতে পেলাম, আমি তো পুরাই অবাক। কি করব ভেবে পাচ্ছি। আপনার দেহটাকে বিক্রি করবেন? ওনার মুখ থেকে এরকম কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। কি উত্তর দিব? আর উনি কি আবল তাবল কথা বলতেছে আমাকে। কি হলো, এইভাবে চুপ হয়ে গেলেন যে? আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন? আপনি কি টাকার জন্য আপনার দেহ আবার বিক্রি করবেন? কেন, কিনবেন বুঝি? আগে আমার প্রশ্নের উত্তরটা দেন। টাকার জন্য কি আপনি আবারও দেহ বিক্রি করবেন? সেটা ভবিষ্যতে ভাগ্যই বলে দিবে কি করব। চলেন, আজকে আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, দেখবেন যে আপনার মন ঠিক হয়ে যাবে। আমি বড়লোকের দুলানি না যে আপনি আমাকে ঘুরতে নিয়ে যেতে চাইলেই আমি চলে যাব আপনার সাথে। আমাকে কাজের সন্ধানে যাইতে হবে এখন। সারাদিনে হয়তো 500 টাকার কাজ করবেন আপনি, আমি আপনাকে 1000 টাকা দিব।
তাও আপনি আমার সাথে চলেন। দেখেন, এটা ঠিক না। আপনি আমাকে টাকার বিনিময়ে ভোগ করেছেন, আর আপনার সাথে শুধু আমার 2 ঘন্টার সম্পর্ক ছিল, আর টাকার কন্ট্রাক্ট ছিল শুধু 2 ঘন্টার জন্য, তাই না? তারপর তো আমি আপনার কথা শুনতে বাধ্য না। হ্যাঁ, সেটা ঠিক। আমি সেটা জানি যে আপনি শুধু 2 ঘন্টার জন্য আমার কথা শুনেছিলেন, কারণ আপনি 2 ঘন্টার জন্য আমার কাছে টাকা বিক্রি ছিলেন। কিন্তু এখন মানবতার খাতিরে চলুন। মানুষের এত বেশি মানবতার খাতির দেখালে মানুষ শুধু মন্দ চিন্তায় সবসময় মগ্ন থাকে, তাই মানবতার খাতির দেখানো বন্ধ করে দিয়েছি। আরে এত কথা বলতেছি কিসের জন্য আপনার সাথে? আপনাকে আমার সাথে যেতে বলেছে, আপনি যাবেন, শেষ। আমি যেতে পারবো না, আপনি চলে যান। আমি কাজের সন্ধানে বেরিয়েছি, আমাকে কাজ করতে হবে। আপনার মতো আমি বড় লোকের ছেলে না যে ঘুরে বেড়ালেই আমার পকেটে টাকা থাকবে। এখন যদি আপনি আমার সাথে না যান, তাহলে আমি এখানে সিন ক্রিয়েট করব। ভেবে দেখেন কি করবেন, যাবেন নাকি এখানে অন্য কিছু করব। কোনো কিছু উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে ওনার গাড়িতে উঠে বসলাম। উনি গাড়ি চালাচ্ছে, আমি শুধু বিড়বিড় করতেছি আর ওনাকে ইচ্ছা মতন গালি দিচ্ছি মনে মনে। ইতর, বান্দর, কুত্তা, শিয়াল, হাতি, গরু, সাদা চিকা ও ঘটার বংশধর কথাকার, আমাকে জোর দেখানো হচ্ছে, তাই না? কি ভুল করেছিলাম এরকম একটা খাটাস লোকের সঙ্গে কন্ট্রাক্ট করে? অনেক গালি দিয়েছেন আজকে, অন্য দিনের জন্য কিছু জমা রাখেন, না হলে আজকে তো সবকিছু শেষ করে ফেলতেছেন। আজব তো, উনি কি করে বুঝলেন যে আমি ওনাকে গালি দিচ্ছি? আর কোনো কিছু বিড়বিড় না করে চুপ করে বসে রইলাম। হঠাৎ করে বুঝতে পারলাম গাড়িটা শহর থেকে একটু দূরে চলে এসেছে। এবার আমার মনে ভয় লাগা শুরু হয়ে গেল। উনি আবার আমার কোনো ক্ষতি করবেন না তো? এভাবে নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে। হঠাৎ করে একটা নির্জন জায়গায় গাড়িটা দাঁড় করালেন। তারপর উনি গাড়ি থেকে নেমে আমাকে কিছু না বলে হাঁটা শুরু করে দিলেন। আজব ব্যাপার, আমাকে টেনাহাচড় করে এনে এখন আমাকেই পাত্তা দিচ্ছে না, ব্যাপার কি? আমি গাড়ি থেকে নেমে ওনার পিছে পিছে যেতে লাগলাম। এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমাকে এখানে কিসের জন্য নিয়ে আসলেন? আমাকে শহরে নিয়ে চলুন। এইটা আমার একটা প্রিয় জায়গা, যেখানে বসে আমার মনে মানুষের সাথে কত সুখ দুঃখের কথা বলতাম, কিন্তু সে আমাকে ধোকা দিয়ে চলে গেল। আমি ওনার কথা শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ওনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে উনি আমাকে টাকার জন্য কিসের জন্য কিনে নিলেন? আসলে ছেলেদের মন কখন কি করে বসে, মেয়েদেরকে ধোকা দিতে বেশি মজা পায় তারা। আপনার গার্লফ্রেন্ড যদি জানতে পারে যে আপনি মেয়েদের দেহ ভোগ করেন টাকার বিনিময়ে, তখন তো সে আপনাকে ছেড়ে চলে যাবে, তাই না? ছেড়ে চলে যাবে না, অলরেডি চলে গিয়েছে। মেয়েটার টাকাকে ভালোবাসতো, আমার মনটাকে না। দুঃখের বিষয়। তাহলে আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কিসের জন্য? আমাকে বাসায় রেখে আসুন। এখানে এসেছেন পরিবেশটা উপভোগ করুন, আর আমার একা একা আসতে একদম ভালো লাগে না, তাই আপনাকে সঙ্গে করে নিয়ে আসলাম। আসলে আমি বুঝতে পারতেছি না আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো এইখানে আমি আপনাকে আবার ভোগ করব, তাই। কি বলতেছেন? না না, প্লিজ না, আমার খুব ব্যথা লাগে। প্লিজ আপনি এরকম কিছু করবেন না। আমি এসব আর করবো না, এখনো আমার পর্যাপ্ত পরিমাণ বয়স হয়নি। আরে রিল্যাক্স, আমি জাস্ট মজা করতেছিলাম। আপনার বক বক শুনে খুব বিরক্ত লাগতেছিল, তাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন তো আমরা শহরে ফিরবো, তাই না? না, এখন ফিরবো না, রাতে ফিরবো। সন্ধ্যাটা উপভোগ করুন, অনেক মজা পাবেন। প্রতিদিন আসতে যাবেন এই জায়গায়। না, এই নিজের জায়গায় আমার খুব ভয় করতেছে। যদি কোনো চোর ডাকাত এসে পড়ে তাহলে? যেভাবে ভয় পাচ্ছেন আপনি, মনে হচ্ছে যে আপনি গহনা ভর্তি করে নিয়ে এসেছেন, যে চোরে ডাকাত এসে সেগুলো নিয়ে যাবে। আমাকে এখানে এনে বিপদে ফেলে দিয়ে মজা নিচ্ছেন? আপনার ভালো হবে না। আমি জানি তো আমার ভালো হবে না কখনো, কারণ আমার ভাগ্যটাই খারাপ। আপনার মতো খাটার সাথে কিসের জন্য যে পরিচয় হয়ে গেল বুঝতে পারতেছি না। আমাকে প্লিজ নিয়ে চলুন শহরের ভিতরে। ওনার সাথে কথা বলতে আরও কিছু সময় কেটে গেল। হঠাৎ করে আমার বোনের কথা মনে পড়লো, আর তখনই আমার ভিতর ভেঙে যেতে লাগলো। আমার বোন বাসায় একা, আর আমি এখানে এসে ওনার সাথে। না না, প্লিজ আপনি আমাকে নিয়ে চলুন। আমার অসুস্থ বোন একা বাসায়, রাত হয়ে গেছে, আমার জন্য টেনশন করতেছে হয়তো। আপনার বোনের কি হয়েছে যে অসুস্থ? আরে আপনি আমাকে নিয়ে যাবেন প্লিজ, আমার খুব খারাপ লাগতেছে। আমার বোনের কথা এতক্ষণ স্মরণ ছিল না আমার। প্লিজ আমাকে নিয়ে চলুন, আপনাকে অন্য একদিন বলবো এই ঘটনা। তারপর উনি আমার কাকুতি মিনতি দেখে আমাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন, আর খুব দ্রুত গাড়ি চালিয়ে আমাকে আমার গলিতে নামিয়ে উনি চলে যেতে নিলেন। আমি বাসে চলে আসতেছি, হঠাৎ করে দেখি গাড়িটা থামিয়ে নেমে আবার চলে আসলেন আমার সাথে। আপনি আবার এখানে আসলেন, বাসায় যাবেন না? আপনার বোনকে দেখব, তারপর বাসায় যাব। না প্লিজ, আপনি বাসায় চলে যান। এখন যদি এই অবস্থায় আপনাকে আমার সাথে দেখে তাহলে মানুষ নানা ধরনের কথা বলবে। সমস্যা নেই, আমি সবকিছু মেনটেন করে নিতে পারবো, কেউ কোনো কিছু বলবে না। আপনি চলেন তো। না, আমি আপনাকে ভিতর নিয়ে যেতে পারবো না, আপনি এখান থেকে চলে যান।
বলছি না কেউ কিছু বলবে না, আপনি চলেন। আসলে মানুষের সাথে একটু ভালো ব্যবহার করলে যেটা হয় আর কি। মাথায় চড়ে যাচ্ছেন কিন্তু আপনি। বলছি না আপনি এখান থেকে চলে যান। আপনি কি সিরিয়াসলি বলতেছেন আমি কি চলে যাব? হ্যাঁ, আমি সিরিয়াসলি বলতেছি, আপনি এখান থেকে চলে যান। আপনার জন্য আমি নানান লোকের নানান কথা শুনতে পারবো না। আচ্ছা, আমি চলে যাচ্ছি। যেহেতু আপনার সমস্যা হবে, আপনার সাথে সমস্যা না হয়, তার জন্য তো আমাকে এখান থেকে চলে যেতে হবে। তারপর মেয়েটাকে আর কোনো কথা বললাম না, সোজা মাথা নিচু করে চলে আসলাম। গাড়িটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেখানে ভালোবাসার মানুষ এইভাবে ধোকা দিতে পারে, সেখানে তো একটা অপরিচিত মেয়ে, তাও আবার আমি তার দেহ ভোগ করেছে টাকার বিনিময়ে, সে তো আমাকে খারাপ কথা শোনাতে পারে। আমি বুঝতেছি না, মেয়েটা বারবার আমাকে না করার পরেও আমি কেন যে মেয়েটার পেছনে পড়ে আছে নিজেও জানি না। মেয়েটার মুখ দেখলে কেন যেন আমি সবকিছু ভুলে যাই। সোজা বাসার ভেতরে প্রবেশ করে নিজের রুমে চলে আসলাম। বাসায় আপাতত কেউ নেই, আমি আর আমার আম্মু। আম্মু হয়তো বা আম্মুর কাছে ব্যস্ত, তাই আম্মুর সাথে কোনো কথা না বলে রুম এসে দরজাটা বন্ধ করে দিয়ে নিঃশব্দে বালিশে মাথা গুঁজে দিয়ে কিছুক্ষণ কান্না করলাম। আর অতীতটাকে একটু নাড়াচাড়া দিয়ে মুছে ফেলার চেষ্টা করলাম। বারবার সেই বেঈমানটার কথা মনে পড়ে যাচ্ছে, আর তার সে হাসি মাখা মুখখানা, আর তার সাথে খুনছুটি দুষ্টমিগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। কান্নাটার জন্য আজকে বাদ মানতেছে না, চোখটাও বেইমানি করতেছে। অন্য একটা মেয়ের জন্য নিজের চোখ থেকে পানি পড়তেছে আজকে। আমি বাসার ভিতর প্রবেশ করে প্রথমে আমার বোনের রুমে চলে আসলাম। এসে দেখি আমার বোন ঘুমিয়ে আছে। আমি তার মাথার পাশে গিয়ে বসে পড়লাম এবং তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর আমার রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে নিলাম, আর আমার বোনের জন্য একটু স্যুপ বানিয়ে নিলাম। সেগুলো নিয়ে আমার বোনের রুমে চলে আসলাম। আবার আমি আমার বোনের রুমে গিয়ে দেখি আমার বোনটা চোখ মিলিয়ে তাকিয়ে আছে, আর তার চোখে না নোনা জল গড়িয়ে পড়তেছে। আমাকে দেখার সাথে সাথে আমার বোনের চোখ থেকে নোনা জল আরো বেশি গড়িয়ে পড়তে লাগলো। কিরে পাগলি, কান্না করছিস কিসের জন্য? আমি তো চলে এসেছি, কাজে গিয়েছিলাম, তাই একটু লেট হয়ে গেল। একটু না, অনেকটা লেট হয়ে গিয়েছে। জানিস আমি কত টেনশনে ছিলাম। আর কখনো এত লেট করে বাসে ফিরবো না, প্রমিস। প্রমিস করতে হবে না, তুই কাজ করিস আর কত কি করিস, আমাকে দেখাশোনাও করিস। একটু লেট হতেই পারে, কিন্তু আমাকে বলিস। বেশি কথা বলতে হবে না, তাহলে আবার মাথা ব্যথা করবে। এখনই স্যুপটা খেয়ে ওষুধগুলো খেয়ে নে, আমি রাতের জন্য খাওয়া তৈরি করি। তারপর আমি আস্তে আস্তে আমার বোনকে স্যুপ খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম, তাকে শুয়ে থাকতে বলে। মানুষের কথা মনে পড়তে খুব খারাপ লাগা শুরু করে দিল। কেন যে এরকমভাবে খারাপ ব্যবহার করলাম? তাকে বুঝিয়ে বললেই চলে যেত, কিন্তু খারাপ ব্যবহার করাটা একদমই ঠিক হয়নি। কিন্তু মানুষকে আবার বেশি মানবতা দেখাতে উল্টাপাল্টা করতে চায়, তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। কিন্তু ওনার কিছু কথা কেন যেন আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। তার মানে একটা কথা হচ্ছে, তিনি আমাকে বারবার জিজ্ঞেস করতেছিলেন আমি টাকার জন্য আবার দেহ বিক্রি করবো কিনা। কিন্তু এই প্রশ্ন করার আসল উদ্দেশ্য কি? আর ওনার সাথে যখন আমি নির্জন জায়গায় ছিলাম, ওনার কেমন যেন উদাসীন দেখাচ্ছিল। আসলে উনি কি ডিপ্রেশনে আছে, নাকি আমাকে দেখাচ্ছে? হঠাৎ করে বাইরে থেকে কলিং বেলের আওয়াজ। তাড়াতাড়ি এসে দরজা খুলে দিলাম। দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে আমি অবাক। উনি এখানে কি করে? আমার মাথা ঘুরতে লাগলো। এখন আমি এসব হ্যান্ডেল করব কিভাবে? আমি তো শেষ হয়ে যাব। না, এটা হতে পারে না। আপনি এখানে কিসের জন্য এসেছেন? লোকে দেখলে কি বলবে? প্লিজ আপনি এখান থেকে চলে যান। আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তার জন্য এখানে আসা, না হলে আসতাম না। কি আজব কথাবার্তা বলতেছেন? আপনার সাথে আমার কি ইম্পর্টেন্ট কথা থাকতে পারে শুনি? আপনার বোনকে দেখতে এসেছে। আপনার বোনের সুস্থতার জন্য যত টাকা লাগে আমি দেব, কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই। তার বিনিময়ে আপনি আমার দেহটা চান, তাই না? আসলে সেরকম কিছু না, আমার কথাটা আগে সম্পূর্ণ শুনবেন তো। আমি বুঝে গেছি। এখন হয়তো ভালো ব্যবহার দেখাবেন, কিন্তু 2 দিন পর টাকার জন্য চাপ দিবেন। টাকা দিতে পারবো না, বলবেন দেহ দেন, এটাই তো। আমাকে টাকা দেওয়া লাগবে না, কিন্তু আপনার জন্য আমার কেন জানি মনে হচ্ছে যে। আপনার মতলবটা কি? আপনার উদ্দেশ্যগুলো আমি জানতে চাচ্ছি। আপনি কি উদ্দেশ্য নিয়ে আমার বাসায় এসেছেন, আর আমাকে কেন সাহায্য করতে চাচ্ছেন? আপনার সব প্রশ্নের উত্তর আমি পরে দেব, এখন চলেন আপনার বোনকে দেখা যাক। না, আগে আমার প্রশ্নের উত্তরগুলো দেন, তারপর আমার বোনকে দেখবেন। আগে আমার প্রশ্নের উত্তর দেন। কিন্তু উনি আমার কথার পাত্তা নিয়ে দিয়ে আমাকে সরিয়ে দিয়ে উনি আমার বাসায় প্রবেশ করে নিলেন। আমি ওনার ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। উনি আসলে করতে চাচ্ছিটা কি, আর কেন উনি আমার সাথে এরকম করছে? উনি তো একটা অপরিচিত মানুষ। ওনার সাথে পরিচয় হওয়াটাই আমার ভুল হয়ে গেছে। কেন যে তার সাথে পরিচিত হতে গেলাম? কি আর করব, ভাগ্যে যেটা ছিল সেটাই হবে এখন।
তারপর আমি আমার রুমে গিয়ে দেখি উনি আমার বোনের সাথে কথা বলতেছে। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আপনার ছোট বোনের সাথে কথা বলা শেষ। আপনার ছোট বোন রাজি। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে কালকে আমি ঢাকা হসপিটালে নিয়ে যাব তানহাকে। আপনি যদি আমাদেরকে এভাবে দয়া না দেখান তাহলে আমি খুশি হব। আমি কোনো প্রকার দয়া দেখাচ্ছি না, আমি শুধু সাহায্য করার চেষ্টা করতেছি, এর থেকে অন্য কিছুই না। আর আমাকে নিয়ে আপনার মনে কি আছে আর আপনি কি ভাবতেছেন আমি জানি না। আচ্ছা, আমি রাজি। আমার বোন যদি সুস্থ হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে তাহলে আমি কেন রাজি হব না? আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কারণ আপনার দিকটা না ভেবে আপনার বোনের দিকটাই ভেবেছেন। আচ্ছা, আপনি আমার বোনের সাথে গল্প করুন, আমি আপনার জন্য কিছু নাস্তা রেডি করে নিয়ে আসছি। আম্মুকে না বলে চলে এসেছে। আম্মু টেনশন করবে আমাকে নিয়ে। আমি এখন বাসায় যাচ্ছি, অন্য একদিন। আমি যেটা বলছি সেটাই, আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি এখানে বসে গল্প করুন, আমি আপনার জন্য খুব তাড়াতাড়ি নাস্তা রেডি করে নিয়ে আসছি। তারপর ওনাকে কোনো কিছু বলতে না দিয়ে আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়লাম, কারণ ওনাকে দেখলাম যে ওনার মুখে টেনশনের ছাপ পড়ে আছে। বুঝলাম না ওনাকে এত আপসেট দেখাচ্ছে কেন। বাসায় সেরকম কিছু ছিল না, যেটা ছিল সেটাই তৈরি করে তাড়াতাড়ি নিয়ে আসলাম। ওনার সামনে এসে দেখি আমার বোনের সাথে ভালোই ভাব জমিয়ে ফেলেছে। তারপর উনি রাস্তাগুলো খুব তাড়াতাড়ি শেষ করলো। বুঝলাম না ওনাকে দেখে এরকম লাগছে কিসের জন্য। আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? সেরকম কিছু না, এখন আমাকে বাসে যেতে হবে। আপনি থাকেন, আপনার বোনকে আশ্বস্ত করেন যে সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, তার টেনশন করার কিছু নেই। আমি তো তাকে বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হয়ে গেছি। এখন ঘুমিয়ে পড়েছে, তাকে দেখে বোঝা যাচ্ছে তার শরীরটা অনেক দুর্বল, যেটা বলার বাইরে, তাই অল টাইম ঘুমিয়ে থাকে। অনেক চেষ্টা করেছিলাম, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কেউই টাকা ছাড়া চিকিৎসা করতে নারাজ। এটা শহর, এখানে সবাই টাকা চেনে, অন্য কিছু চেনে না। এখানে মানবতা বলতে কিছুই নেই। তাহলে আপনি আমাদেরকে এরকম মানবতা দেখাচ্ছেন কিসের জন্য? বললাম তো, অন্য একদিন সবকিছু ঘটনা খুলে বলবো। আজকে তাহলে আমি আসি। আচ্ছা, দেখে শুনে যাবেন, অনেক রাত হয়ে গেছে, এত রাতে না আসলেও পারতেন। এত রাতে না আসলে দিনে তো আর বাসে ঢুকতে দিতেন না, তাই বুদ্ধি কাটিয়ে রাতে চলে এসেছে। তখনকার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমাকে সোসাইটি মেনটেন করতে হয়। আমি তো সবকিছু ভুলে গেছি, আপনি ভুলে যান তাহলে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা কোনো কিছু মনে না করার জন্য। আমি তো ভেবেছিলাম মন খারাপ করেছেন, আর কখন হয়তো আমার সামনে আসবেন না। আমি যে ব্যবহার করেছি আপনার সাথে। আচ্ছা, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল, এখন আমি তাহলে বাসায় যাই। আচ্ছা, গুড নাইট। আর একদম ঘুমিয়ে যাবেন, কোনো টেনশন থাকবে না, সবসময় চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন শরীর ভালো থাকবে। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। বেরিয়ে দিকে রাস্তাটা একদম নির্জন হয়ে আছে, শুধু কুকুর ছাড়া কোনো মানুষ দেখা যাচ্ছে না। কুকুরগুলো আমার চারিপাশে দিয়ে হাঁটাচলা করতেছে, মনে হচ্ছে যে আমি কোনো চোর, আর এই কুকুরগুলো সিকিউরিটি গার্ড এই এলাকার। আমি আবার কুকুরকে অনেক ভয় পাই, তাই ভয়ে ভয়ে তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলাম। আমার কি হচ্ছে আমি নিজেও বুঝতেছি না, কেন বারবার সেই মেয়েটাকে না দেখে আমি থাকতে পারি না, কেন বারবার তার কাছে ছুটে চলে যায়, কিসের জন্য? কি এমন আছে মেয়েটার মাঝে যার জন্য আমাকে এত আকর্ষণ করে তার দিকে? আমি কেন তাকে না দেখে থাকতে পারি না? কিসের জন্য এরকম হচ্ছে আমার সাথে? বাসায় এসে চুপি চুপি বাসার ভেতর প্রবেশ করে রুমে গিয়ে রুমের লাইট অফ করে দিয়ে শুয়ে পড়লাম। আর কোনো কিছু চিন্তা আসবে না, কারণ তাকে দেখে এসেছে, আর মাথায় কোনো কিছু টেনশন আসবে না। ঘুম থেকে উঠলাম, উঠে আমার বোনের রুমে এসে দেখি আমার বোন একদম শান্তশিষ্ট হয়ে ঘুমিয়ে আছে। কবে যে আমার বোনটা সুস্থ হবে, কবে যে ওর মুখে আগের হাসিটাই দেখতে পারবো, সেই অপেক্ষায় আছি। হঠাৎ করে বাসার কলিং বেলটা বেজে উঠলো। এত সকাল সকাল আবার কে আসলো? তারপর আমার বোনের রুম থেকে বেরিয়ে দরজা খুলে দিলাম। এত সকাল সকাল উনি এখানে কিভাবে সম্ভব? আমি দরজা খুলে দেওয়া মাত্র উনি হনুমানের মতন ভিতরে প্রবেশ করলেন, আর আমি চোরের মতন করে দরজা বন্ধ করলাম, কেউ যেন দেখতে না পায়। আপনি কি সারা রাত জেগেছিলেন? এত সকাল সকাল চলে আসলেন কিভাবে? আজকে নিজেও জানি না এত সকালে কিভাবে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে পড়েছে, তাই এখানে চলে আসলাম। দেরি করে আসলে তো অনেকে জেগে যাবে, তখন তো নানা লোকে নানা কথা বলবে। এখন আপনার বোনকে জাগিয়ে তোলেন, ওকে ধরে হাসপাতালে নিয়ে যাই। আমার কিছু পার্সোনাল কথা ছিল আপনার সাথে। বলেন, সমস্যা নেই, কিন্তু তাড়াতাড়ি, কারণ একটু পর তো সবাই। আসলে আপনি এত উত্তেজিত কেন? আমার সাথে থাকার জন্য? আমি নিজেও জানি না কেন আবার এরকম হচ্ছে, কিন্তু আপনাকে না দেখলে থাকতে পারি না, এটাই হলো মেইন সমস্যা। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো। এক কথায় আপনাকে না দেখলে এখন আমি থাকতে পারি না, এটা হচ্ছে আমার মেইন সমস্যা।
তার জন্য বারবার আপনার কাছে ছুটে চলে আসে। আমার মধ্যে একটা দীর্ঘবিক্রিত মেয়েকে আপনাকে ভালো লাগে? এটা ভাবতেই আমার কাছে অবাক লাগতেছে। তার থেকেও বেশি রাগ হচ্ছে। আমি নিজেও জানি না আমার কি জন্য এরকম হচ্ছে। আপনাকে না দেখে আমি কেন থাকতে পারছি না নিজেও জানি না। আপনি যেটা ভাবতেছেন সেটা আমার জন্য কখনোই পসিবল না, কখনোই না। সেটা পরে দেখা যাবে। এখন তানহাকে ডাকুন তো আপনি। আমি আর কোনো প্রকার কথা বাড়ালাম না, চুপচাপ সেখান থেকে চলে আসলাম। আমার মনে এখন অন্যরকম একটা ভাবনা চলে এসেছে। উনি কি বলতেছে এগুলো আবল তাবল কথাবার্তা? এটা তো আমার জন্য কখনোই সম্ভব না, কারণ আমি কোথায় আর উনি কোথায়, আকাশ পাতাল তফাৎ। এটা কোনোভাবে সম্ভব না। তার উপর আবার আমি ওনার কাছে টাকায় বিক্রি হয়েছিলাম। উনি হয়তো আমার দেহের মোহে পড়ে গেছে, তার জন্য হয়তো উনি এরকম পাগলামি করতেছে। যখন আমার দেহমোহ থাকবে না তখন ঠিকই উনি আমাকে ছেড়ে দিবে। তারপর আমি রান্নাঘরে গিয়ে ওনার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসে ওনার হাতে দিয়ে তানহার রুমে চলে গেলাম। এই যে আমার বোনটি, সকাল হয়েছে, ওঠো, আজকে তোমাকে হসপিটালে নিয়ে যাব। কয়েকবার ডাকার পর আমার বোনের ঘুম ভেঙে গেল। তারপর তখনই সে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, এত সকালে আজকে তুমি উঠে গেছো, ব্যাপার কি? তোমাকে তো এত সকালে উঠতে দেখি না, নাকি কাজে যাচ্ছ আজকে? আমার তো কাজ নেই, আমার এমনিতেই ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু একটা আজব ঘটনা ঘটে গিয়েছে। কালকে তোর সাথে যে ভাইয়াটা কথা বলে গিয়েছিল না, সে আজকে সকাল সকাল এসেছে আমাদের বাসায় তোকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কি বলো আপু, এটা কিভাবে সম্ভব? লোকটা আমাদেরকে এত সাহায্য করছে, নাকি তোমার সাথে কিছু চলছে তার? আরে না, সেরকম কিছু না। হঠাৎ করে ওনার সাথে পরিচয়, আর আমার কথাগুলো তাকে বলেছিলাম, তার জন্য উনি আমাদের সহানুভূতি দেখাচ্ছে। আপু, কি দরকার ছিল অযথা একটা অপরিচিত মানুষের সাথে এতটা পরিচিত হওয়ার, বৃথা চেষ্টা করার? আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, এখন তুই রেডি হয়ে নে। ওহ সরি, চল আমার কাঁধে হাত রাখ, আমি তোকে রেডি করাচ্ছি। তারপর আমি আমার বোনকে রেডি করিয়ে নিলাম। আমার বোনকে ধরে বাইরে এসে আমি তো অবাক, লোকটা গেল কোথায়? তাহলে উনি কি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছিল? হঠাৎ করে যেটা ঘটলো তার জন্য আমরা দুজন প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে দেখি উনি ছোট বাচ্চাদের মতন চিল্লাতে আমার সামনে এসে উপস্থিত। কি ব্যাপার, আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন ছোট বাচ্চাদের মতো? আপনাদের বাসায় তো তেলাপোকা, আপনারা থাকেন কিভাবে? তাও আবার আপনার মেয়ে হয়ে। আর মেয়েদের তো তেলাপোকা দেখলে অনেক ভয় করে, তাহলে আপনারা থাকেন কিভাবে? আমরা গ্রাম থেকে এসেছি, শহরের মেয়ে না যে তেলাপোকা দেখলে ভয় পাবো। আমাদের তেলাপোকা দেখলে ভয় লাগে না। কি বলতেছেন এসব? আমার তো এখনই প্রাণ বেরিয়ে যেত, এত তেলাপোকা, আমি তো ভয় শেষ। কি বলছেন এসব আপনি? একটা ছেলে মানুষ হয়ে তেলাপোকাকে ভয় পান? এটা তো হাস্যকর একটা বিষয়। আমি ছোটবেলা থেকে এরকম তেলাপোকাকে অনেক ভয় পাই। আম্মু আমাকে এই নিয়ে কত পোকা দিয়েছে, কিন্তু কি জানি তেলাপোকা দেখলে আমার কেন জানি ভয় লাগে। আমাকে বলেছেন অন্য কাউকে বলবেন না, তাহলে আপনাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে। তার কারণ আপনি একটা ছেলে মানুষের সামান্য তেলাপোকাকে ভয় পান। আপনি বলতেছেন সামান্য তেলাপোকা? তার গাটা দেখেছেন কিরকম, আর তার গায়ে কতগুলো আড়া, আমার তো দেখলেই কেমন জানি লাগে। আচ্ছা চলেন তাহলে, আমরা তো ভেবেছিলাম আপনি ভয়ে এখান থেকে চলে গিয়েছেন, কিন্তু এখন দেখছি উল্টোটা, আপনি তেলাপোকাকে ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন। ও আচ্ছা, তানহাকে তাহলে রেডি করে নিয়ে এসেছেন। এখন চলুন যাওয়া যাক। তারপর আমি আর আমার সেই প্রিয় মুখখানা আর তার ছোট বোনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। ভাগ্য ভালো কেউ দেখতে পায়নি, কারণ আমরা অনেক সকালে বের হয়েছে। সকালে তো বের হলাম, কিন্তু এখন টেনশন হচ্ছে গাড়ি পাবো কোথায়। আমি তো গাড়ি নিয়ে আসিনি, অনেক কষ্টে একটা গাড়ি ম্যানেজ করলাম। সেই গাড়িতে করে আমাদের এলাকায় আজ একটা ভালো হসপিটাল আছে, সেখানে নিয়ে আসলাম। এই সুযোগে যাতে করে আমি আমার প্রিয় মানুষটাকে সবসময় দেখতে পারি, যাতে করে অনেক দূরে যেতে না হয়, তাই কাছাকাছি নিয়ে আসলাম। বুদ্ধিটা কেমন হয়েছে জানাবেন। আমি কখনোই কল্পনা করতে পারিনি যে এরকম একটা গরিব ঘরের মেয়েকে এতটা ভালোবাসবো, আর এরকম একটা গরিব ঘরে এত সুন্দর একটা মেয়ে থাকবে। আল্লাহ তাআলা কি না করতে পারে। ভাগ্যে কখন কি লেখা থাকে কেউ জানে না। আমার ভাগ্যে কি ছিল আর কি হয়ে গেল, আমি তো নিজেও মাঝে মাঝে কল্পনা করি আর কান্না করি। কেন সে এসেছিল আমার জীবনে? এরকম একটা যদি মেয়ে আসতো আমার জীবনে, তাহলে আমার জীবনটা একদম পাল্টে যেত। সেই তখন থেকে দেখছি যে আপনি চুপচাপ হয়ে আছেন, ব্যাপার কি? আপনাকে তো সচরাচর এত চুপচাপ দেখা যায় না। কোনো কিছু না, এমনিতে চুপ হয়ে আছে। বেশি বকবক করলে তো আপনার সহ্য হয় না, তাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমাকে তো বললেন না, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এই জায়গাটা তো আমি চিনি না। আপনি জায়গা চেনে কি করবেন? এইখানে আপনার বোনের ট্রিটমেন্ট হবে, সে সুস্থ হবে,
তারপরই আপনারা এখান থেকে চলে যাবেন। এরকম আজব কথাবার্তা বলতেছেন কেন? জায়গা না চিনলে আমি তো কোথাও যাইতে পারবো না, তাই না? তাহলে আমি আছি কিসের জন্য? আমি তো সব জায়গায় নিয়ে যেতে পারবো, তাই এত টেনশন করতে হবে না। আপনার তো অনেক কাজ থাকবে, তাই না? সবসময় তো আপনি আমাদের সঙ্গে থাকতে পারবেন না। আমার কোনো কাজ নেই, শুধু ঘুরে বেড়ানো আমার একমাত্র কাজ। এখন বুঝতে পারছি আপনার মতলবটা। আপনি যেটা ভাবছেন সে বিষয়টা কখনোই সম্ভব না। কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করতে তো সমস্যা নেই, তাই না? চেষ্টা কোনো বিকল্প নেই। কিন্তু আপনার চেষ্টাটা একদম অকল্পনীয়, যেটা কখনোই সম্ভব না। বৃথা চেষ্টা করে সময় নষ্ট করবেন। তার চেয়ে অন্য কাউকে বেছে নেন, সুখে থাকতে পারবেন। আমার সুখটাকেই তো আমি খুঁজতেছি, কিন্তু সুখ যে এত কঠিন ধরা দিচ্ছে না সহজে। তাই কঠিনটাকে তো একটু নরম করতে হবে। নরম করতে হলে তো চেষ্টা করতে হবে। আপনার কথার মাথা মুন্ডা আমি কিচ্ছু বুঝতে পারছি না, জাস্ট মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আপনাকে কিছু বুঝতে হবে না, আমার কথা আমি বুঝলে চলবে। আপনি এখন এখানে বসে থাকেন, আমি একটু বাইরে থেকে আসতেছি। আজব তো, আমি এখানে একা কি করব? আর আমার বোনকে তো কেবিনে শিফট করা হয়েছে, তাহলে আমি আমার বোনের কাছে যাই। আচ্ছা, তাহলে আপনি আপনার বোনের কাছে চলে যান, আমি একটু বাইরে থেকে আসতেছি। আর হ্যাঁ, আপনার ফোন নম্বরটা দেন তো। আমার তো ফোন নেই। ফোন নেই বলতে বাসায় রেখে এসেছি। আমার তো ফোন লাগে না, কেউ নেই যে খোঁজ খবর নেবে। এরকম তো কেউ থাকলে ফোন থাকবে, তাই না? আচ্ছা, তাহলে কোথাও যাবেন না, কেবিনে থাকবেন, বুঝছেন? আমি না শব্দে। কথাটা বলে উনি চলে গেলেন। আমি আমার বোনের কেবিনে এসে বসে পড়লাম। আমার বোনটা ঘুমিয়ে আছে। হে আল্লাহ, তুমি আমার বোনকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও, যেন সে হাসি খুশি থাকতে পারে। আর আমি আমার বোনটার মুখ দেখে সারা জীবন বেঁচে থাকতে পারি। আমি জানি না, এই মানুষটাকে আমি চিনি না। এই মানুষটার সাথে তুমি হঠাৎ করে দেখা করিয়ে দিলে, সেটা যে কোনো উপায়ই হোক না কেন। আর সেই মানুষটা আমার জন্য এত কিছু করছে, তার কৃতজ্ঞতা আমি কিভাবে প্রকাশ করব আমি নিজেও জানি না। কিন্তু এই মানুষটার উদ্দেশ্য আমি জানি। কিন্তু তার সাথে তো আমার এইরকম সম্পর্কে জড়ানো একদম উচিত নয়, কারণ তার কাছে আমি টাকায় বিক্রি হয়েছিলাম। এখন কি করে তার আমি ঘরে যাব, কি করে তার বউ হব? আর তার স্ট্যাটাসের সাথে তো আমার স্ট্যাটাস যায় না। উনি কোথায় চাঁদ, আমি কোথায় পেঁচা, এটা কি করে সম্ভব? কখনোই না। আমাকে তো বুঝতে হবে, আমাকে আমার লিমিটের মধ্যে থাকতে হবে। লিমিট ক্রস করতে কিছু পাওয়া যায় না। আর তার আকাঙ্ক্ষা করা একদম বোকামি। উনি তো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। উনি বাস্তবতা কি জানে না। উনি তো শুধু ওনার মনের কথাই বলে যাচ্ছে আমাকে, কিন্তু আমি তো জানি বাস্তবতা কি। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। উনি যতই অবুঝের মতন কথা বলুক, কিন্তু আমাকে তো বুঝতে হবে, আমাকে তো আমার পথটা ধরে নিতে হবে। আমি কেন বারবার ওই মুখের মায় হেরে যাচ্ছে? আমি কেন পারছি না তাকে কোনো কিছু বলতে? আমি কেন তার সামনে গেলে দুর্বল হয়ে যায়? আমি আমার মনের ভাবগুলো কেন প্রকাশ করতে পারি না? কেন আমার হার্টবিট এত বেড়ে যায় তার সামনে গেলে? এটাই কি তাহলে প্রকৃত ভালোবাসা? এটাই কি তাহলে সেই ভালোবাসার বন্ধন যেটা বিখ্যাত মানব বলে দিয়েছে যে যাকে দেখলে তোমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়, তার সাথে তুমি সারা জীবন কাটিয়ে দাও, তাহলে দেখবে তোমার ভালোবাসাটা কখনো অপবিত্র বা তোমার ভালোবাসাটা কখনো তোমাকে ঠকাবে না। আসলে কিছু কিছু মন্তব্য সবসময় সত্যি রয়ে যায়। প্রথম ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথেই হয়, কিন্তু দ্বিতীয় ভালোবাসাটা সবসময় সঠিক মানুষের সাথেই হয়। যদি সেই ব্যক্তি দ্বিতীয় ভালোবাসা ধরে রাখতে পারে, তাহলে সে তার ভালোবাসা কখনো হারাবে না। আপনাদের সাথে অনেক বকবক করলাম, অনেক ফ্রি অ্যাডভাইস দিয়ে দিলাম। এখন তো আমার প্রিয়তমার কাছে আমাকে যেতে হবে। অনেকক্ষণ থেকে তার থেকে দূরে আছে। আমার হবু শালিকার জন্য কিছু ভালো মন্দ কিনে নিলাম, নিয়ে চলে আসলাম হসপিটালে। আমার হবু শালিকার কেবিনে প্রবেশ করে দেখে আমার হবু বউটা আমার হবু শালির মাথার পাশে বসে আমার হবু শালিকার মাথায় হাত বোলাচ্ছে। কি ভালোবাসা, দেখলে হিংসে হয়। এরকম করে আমাকে ভালোবাসলে সমস্যা কি? আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ভালোবাসাটাকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারি। এত মনোযোগ দিয়ে কি নিয়ে টেনশন করা হচ্ছে শুনি? হঠাৎ করে ওনার কথা শুনে চমকে উঠলাম। আমি আমার বোনকে নিয়ে চিন্তা করতেছিলাম। হঠাৎ করে উনি আসবে আমি কল্পনাও করতে পারিনি। কই, কাউকে নিয়ে না তো। আমি এমনিতে আমার বোনকে একটু আদর করে দিচ্ছি। সেটা তো আমি দেখতে পাচ্ছি। এইভাবে আমাকে একটু আদর করে দিলেই তো হয়। কি বললেন? একটু জোরে বলে ভালো হয়, আমি শুনতে পাইনি। কই, তেমন কিছু বলিনি। আমি বলতেছি যে এত টেনশন করতে হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো। হ্যাঁ, কিন্তু আপনি যে আমাদের এত উপকার করছেন, আপনারা যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। ভাষা দিয়ে কি হবে? আপনি আমার হয়ে গেলেই তো হয়।
আর কোনো কিছুই চাই না। সেটা কখনোই সম্ভব না, কারণ আপনি কোথায় আর আমি কোথায়। এইসব চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলেন, তাহলে ভালো হবে। আমরা ভাই বোন হয়ে থাকতে পারি। মাথা ঠিক আছে আমি আমার মতো চেষ্টা করে যাব। সাফল্য আসবে যে কোনো এক সময়। আমার চেষ্টা করতে সমস্যা নেই, আমি চেষ্টা করেই যাব। আচ্ছা, আপনি আপনার দিক দিয়ে চেষ্টা করতে থাকেন না, আর আমি আমার দিকে ঠিক থাকলেই হলো। আচ্ছা, দেখা যাবে। আপনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করে দেখাবো, এটা আমার চ্যালেঞ্জ। আপনি অযথা এরকম পাগলামি করছেন। অন্য মেয়েকে দেখে বিয়ে করে নেন। আপনার মাঝে যে নেশাটা কাজ করে, অন্য মেয়ের প্রতি তো আমার সেই নেশাটা কাজ করে না। এখন কি করব? অনেক ন্যাকামি করছেন। হাতে ওগুলো কি কি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন? এইগুলো আমার হবু শালিকার জন্য, তার ঘুম ভেঙে গেলে এগুলো খাইয়ে দিবেন। আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি বেশি করে ফেলছেন? কোথাও আমি বেশি বেশি করতেছি? আমার মনটা তো এই পর্যন্ত সীমিত, এর থেকে তো বেশি কিছু করতেছে না, তাই না? এটাই তো চাইতেছি আমি। আপনি যে এত কথা বলেন, আপনার সাথে কথা দিয়ে আমি কখনোই পারবো না, সেটা আমি ভালো করেই জানি। আপনার মুখটা এখন বন্ধ রাখবেন প্লিজ। সত্যি বলতেছি, আমি সবসময় চুপচাপ থাকতাম, কিন্তু আপনাকে দেখে যে এত কথা বলে শিখে গেছে, সেটা নিজেও কল্পনা করতে পারি না। অনেক হয়েছে, আর চাপাবাজি করতে হবে না। এখন চুপচাপ বসে থাকেন তো। আমি তো চুপচাপ বসে থাকতে চাচ্ছি, কিন্তু পারছি না। আমি আর আপনার মুখ থেকে কোনো কথা শুনতে যাচ্ছি না। আমার কানটা ঝালাপালা করে দিলেন। অভ্যাস করে নিতে হবে না, সারা জীবন যদি শুনতে হবে, এখন থেকে অভ্যাস করে নেন, তাহলে পরে সমস্যা হবে না। আপনি না জেগে জেগে স্বপ্ন দেখে বাদ দেন, বুঝলেন? দেখা যাবে আমি জেগে জেগে স্বপ্ন দেখি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, সেটা পরেই দেখা যাবে। তারপর উনি সেখান থেকে উঠে হঠাৎ করে আমার পিছনে চলে আসলেন। আর যেটা করলেন সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরকম কিছু করবেন না, এটা হসপিটাল, যে কোনো সময় ডাক্তার বা নার্স চলে আসতে পারে। প্লিজ আমাকে ছেড়ে দেন। দুপুর সময়, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। দেখেন আপনি এরকম করতেছেন কিসের জন্য? প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আমার স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করতেছি, ডিস্টার্ব করবেন না তো। আমাকে ছেড়ে দিয়ে তারপর আপনি আপনার স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করেন। আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে আমি জড়িয়ে ধরে আছে, তাতে আপনার সমস্যা কোথায়? আমি আমার স্বপ্নটাকে জড়িয়ে ধরে আছে, আপনাকে তো জড়িয়ে ধরে আছে না। অনেক ন্যাকামি হয়েছে, এখন ছেড়ে দেন বলে দিচ্ছি, না হলে। না হলে কি করবেন শুনি? একটু শুনতে তো হবে যে আপনি কি করবেন আমাকে। আমি আপনাকে কিছু করব না, প্লিজ। আপনি আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। আমার বোন যে কোনো সময় জেগে যেতে পারে। দেখেন আমার হবু শালিকা কি আরামে ঘুমাচ্ছে, এখন এত জোরে কথা বললে তো তোর ঘুমটা নষ্ট হয়ে যাবে, তাই না? তাকে ডিস্টার্ব করা ঠিক হচ্ছে না। আমি যেমন চুপচাপ আপনাকে জড়িয়ে ধরে আছি, আপনিও চুপচাপ শুধু অনুভব করতে থাকেন। আমার খুব বিরক্ত লাগতেছে, আর আমি কি অনুভব করব শুনি? বিরক্ত লাগবে কিসের জন্য? আপনি শুধু আমার ভালোবাসাটা অনুভব করেন, দেখবেন যে আমাকে ছেড়ে আর কোথাও যাবেন না, আমার কাছেই থাকবেন সবসময়। ওরে হয়েছে, আর ন্যাকামি দেখাতে হবে না, অনেক করেছেন, আর না। এখন আমাকে ছেড়ে দেন, না হলে কিন্তু। না হলে কিন্তু কি? আপনি কি করুন আমাকে, আমি তা দেখতে পাচ্ছি যে আপনি আমাকে কি করতে পারবেন রেগে গিয়ে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার খুব বিরক্ত লাগতেছে ওনার এরকম জড়িয়ে ধরাটা, আর ওনার জড়িয়ে ধরাতে আমি কেমন দুর্বল হয়ে যাচ্ছি। আমি চাচ্ছি না ওনার কাছে আমি দুর্বল হয়ে যাই। অনেক কন্ট্রোল করেছি নিজেকে, কিন্তু আর কন্ট্রোল করতে পারছি না। ওনাকে অনেক আকুতি মিনতি করতেছিলাম যে আমাকে ছেড়ে দেন, কিন্তু উনি আমাকে ছেড়ে দিচ্ছে না। শেষ পর্যন্ত আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারলাম না। হঠাৎ করে সে আমাকে থাপ্পড় মারবে, আমি কল্পনা করতে পারিনি যে আমি তার কাছে বিরক্তির কারণ। থাপ্পড় মেরেছে তাতে কি হয়েছে, কিন্তু ভালোবাসাটা তো আদায় করে নিতে হবে। থাপ্পড় খেয়েছে, এখন যদি ভালোবাসা আদায় করে নিতে না পারি, তাহলে থাপ্পড় খেয়ে কি করলাম? আমি থাপ্পড় খেয়ে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লাম মাথা নিচু করে, আর একটু রাগ দেখিয়ে বেরিয়ে গেলাম কেবিন থেকে। দেখি তার রিয়াকশনটা কিরকম হয়, সে আমাকে থামানোর চেষ্টা করে নাকি সেখানে দাঁড়িয়ে থাকে। আমি বেরিয়ে আসলাম হসপিটাল থেকে, পেছনে ফিরে তাকিয়ে দেখে আমাকে থামানোর জন্য সে আসেনি। তার মানে আমি কি তার মনে আমার জন্য একটুও ভালোবাসা ফুটাতে পারেনি? চোখে হাত দিয়ে দেখে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তেছে। আমি নিজে অবাক, আমি কান্না করতেছি। এটাও অচেনা একটা মেয়ের জন্য। চোখে হাত দিয়ে হঠাৎ করে পিছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল। বুঝলাম না রাস্তার মাঝে কে আমাকে জড়িয়ে ধরবে। পিছন দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পেলাম না, কারণ মুখটা আমার পিঠে লাগিয়ে দিয়েছে। তাই পিছনে ঘুরে তার মুখটা দেখতে পেলাম না। চেষ্টা করতেছি তাকে সামনে আনার জন্য, কিন্তু পারতেছি না। বেশ কিছুক্ষণ পর
আমাকে ছেড়ে দিয়ে আমাকে এক সাইডে টেনে নিয়ে যেতে লাগলো। এবার আমি দেখতে পেলাম তার মুখখানা। তাহলে সে এসেছে, তার মানে আমি সাফল্য অর্জন করতে পেরেছে। আমার চেষ্টা বা আমার একটু রাগ করা বা অভিমান করার যে অভিনয়টা করেছে সেটা সফল হলো। কোথায় যাওয়া হচ্ছে শুনি আমাকে এখানে একা রেখে? যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে আমি থেকে কি করব? আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আমার বোনকে সুস্থ করার জন্য টাকা কে দেবে? আর হসপিটালের টাকা পরিশোধ করবো কিভাবে আমি শুনি? মানে বুঝতে পারলাম না। মনে হচ্ছে আমার কাছে টাকা আছে। আপনি জানা সত্ত্বেও আমার বোনকে হসপিটালে ভর্তি করে দিলেন। আপনি টাকা দিয়ে সুস্থ করে দিবেন কথা দিয়েছেন, আর এখন আপনি পালিয়ে যাচ্ছেন। তাহলে আমি আমার বোনকে এখানে একা রেখে কোথায় যাব? তার মানে আমার জন্য আপনার মনে একটু ভালোবাসা নেই? আমি এখন ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। এখন আমি আমার বোনের টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনি এই টপিক নিয়ে কথা বলেন। আমি কি বলেছি আমি ডক্টরের টাকা দেব না বা হসপিটালে বিল পরিশোধ করব না? এরকম কিছু কি বলেছে? আমি কি সেটা বলেছি? আমি বলেছি যে আপনি এখান থেকে চলে গেলে আমি কোথায় যাব? বাছা ধন, দেখি কতদিন আমাকে এভাবে আগলে রাখতে পারো। আমিও দেখতে চাই আমার জন্য ভালোবাসা তোমার কতটা গভীর। দেখি আমাকে পাওয়ার জন্য আর কি করতে পারো। তারপর না হয় তোমাকে মনের কথা বলবো, কিন্তু এখন না। এখন একটু চাপাই থাক। আচ্ছা তাহলে আপনি আমার সাথে চলেন। এখন আমি আমার বাসে যাচ্ছি, আপনি আমার সাথে আমার বাসা যাবেন। আপনার মাথা ঠিক আছে? আমি আপনার সাথে আপনার বাসায় যাব? আপনার বাসার লোকজন আমাকে দেখলে কি বলবে? আমার বাসায় লোকজন নেই, শুধু আমার আম্মু আর আমি, আর কেউ নেই। চলেন। আপনার আপু যদি জিজ্ঞাসা করে মেয়েটাকে কোথায় পেলি, তখন বলবো যে কাজের বোন এসেছে। এর থেকে তো আর কোনো কিছু বলা লাগবে না। আপনি আমাকে আপনার আম্মুর সামনে কাজের বউ হিসেবে পরিচয় করে দিবেন, তাই তো? তাহলে এতদিন আপনি নাটক করেছিলেন। সমস্যা কোথায়? আপনি তো আর আমার মনটাকে আপনার মনে জায়গা দেবেন না, তাহলে আর কি করার? কাজের বুয়া হিসেবে পরিচয় করে দেব। আচ্ছা, তাহলে আপনি বাসা থেকে ঘুরে আসেন। আমি আমার বোনের কাছেই থাকি, সেটাই বেটার হবে। এখন কেমন লাগে? আমারও ঠিক একই রকম লেগেছিল। আমি জানি তুমি আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছ। তোমার চোখের ভাষা আমাকে সেটা ইঙ্গিত করতেছে। তুমি মুখ দিয়ে যতই আমার সামনে ন্যাকামি করার চেষ্টা করো না কেন, যাই হোক, অবশেষে আমি আমার ভালোবাসার মানুষের চোখে আমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারলাম। আমি এই ভালোবাসাটা ওকে কখনো ছাড়ব না, যতদিন না আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করছি। কিন্তু মনে হচ্ছে না সে এত সহজে আমাকে ধরা দিবে। খুব চালাকবাজ মেয়ে, এত সহজে কন্ট্রোল আসবে না, খুব কঠিন হবে। কিন্তু মন থেকে তো চলে এসেছে, কিন্তু উপর থেকে এখনো আসেনি। শালা খাটাস কথাকার। আমি আসলাম যে তারকে একটু ভালোবাসার কথা বলবো, কিন্তু তার ব্যবহার দেখে মনে হচ্ছে জুতা পিটা করি। এতক্ষণ কি সুন্দরভাবে কথা বলতেছিল, এখন নাকি আমাকে তার বাসায় কাজের বুয়া হিসেবে পরিচয় করে দিবে। কেমনটা লাগে? এই জন্যই বলি কখনো কারো প্রেমে পড়া উচিত না। এই জন্যই নিজের মনকে সবসময় কন্ট্রোলে রেখে এসেছি। কারণ সবাই শুধু সুযোগ বোঝে, অন্য কিছু না। শুধু সুযোগে সদ্ব্যবহার করতে চায়। মাথাটা নিচু করে সেখান থেকে চলে আসতে ধরলেই হঠাৎ করে উনি আমার হাতটা ধরে ফেললেন। পিছনে ঘুরে ওনার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এত রাগ? আমি তো মরে যাবো এত রাগ দেখে। একটু রাগ কমালে হয় না? আমার হাত ধরার সাহস হলে কি করে? আমার হাত ছাড়ুন বলছি। হাতটা ছেড়ে দেওয়ার জন্য তার হাত ধরে নি। এখন চলেন আমার সাথে। আমি কোথাও যাচ্ছি না, আমি আমার বোনের পাশে থাকতে যাচ্ছি। সো আপনি যেতে পারেন, আমি এখানে আর আপনাকে আসতে বলবো না। অনেক রাগ দেখেছে, আর কোনো রাগ চাচ্ছি না। এখন আমি যেটা বলতেছি সোজা সাপটা সেটা করলে ভালো হয়। বলছি না আমার হাত ছেড়ে দেন। রাস্তার মানুষ আপনার দিকে কিরকম করে তাকিয়ে আছে, আমার হাতটা ছেড়ে কথা বলুন। আমি বলছি না হাতটা ছেড়ে দেওয়ার জন্য, হাতটা ধরে নিয়ে এখন আমি যেদিকে যাব এই হাতটা সেদিকে যাবে, কোনো কথা হবে না। তারপর উনি আমাকে টানতে নিয়ে যেতে লাগলেন। মনে হচ্ছে যে আমি ওনার কাছে কিছু ধার নিয়েছি, যেটা দিতে পারতেছি না। তার জন্য উনি আমাকে তুলে নিয়ে যাচ্ছে তার বাসায়। ওনার ব্যবহারটা থেকে খুব রাগ হচ্ছে। মনে মনে অনেক ভালো লাগতেছে। এখন কেমন লাগে? কি কিপটারে বাবা, এত দূর আমাকে হাঁটাই নিয়ে যাবে, রিক্সাও নেবে না। শেষ পর্যন্ত এরকম কিপটা জুতলো আমার কপালে। আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি এত দূরে হেঁটে যেতে পারবো না। আপনার বাসা এখান থেকে কত দূরে হবে আমি নিজেও জানি না। জানো না যেহেতু চুপ করে থাকো। আমার বাসা এখান থেকে 50 কিলোমিটার। এখন এখান থেকে আমাকে 50 কিলোমিটার হেঁটে যেতে হবে। কি মাথা ঠিক আছে আপনার? কি বলতেছেন? এখান থেকে 50 কিলোমিটার কিভাবে যাব আমি? নিশ্চয়ই তোমার দুইটা পা আছে, আর সেই পা দিয়ে তুমি হেরে যাবে, তাই না? আর সেই পা দিয়ে তুমি হেরে যাবে যেভাবে হেরে যায় মানুষ। এখন কিন্তু আমার সাথে অন্যায় করা হচ্ছে। আমি কারোর সাথে অন্যায় করতেছি না, যেটা করতেছি তার মঙ্গলের জন্য করতেছি।
সে হাঁটলে তার শরীরটা ভালো হবে, ভালো থাকবে। আমি যদি এখান থেকে 50 কিলোমিটার হেঁটে আপনার বাসায় যাই, তাহলে আমি আর ফিরে আসতে পারবো না। আমার লাশ ফিরে আসবে হসপিটালে। আমার কথা শুনে উনি থমকে দাঁড়িয়ে গেলেন, আর কেমন যেন একটা অন্যরকম দৃষ্টি নিক্ষেপ করলেন আমার উপর। আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ উনি কখনোই এরকম করে আমার দিকে তাকাইনি। কি হলো, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে গেলেন কেন? আর কোনোদিন থেকে যদি ওই মুখ থেকে মরা কথা বের হয়, তাহলে মুখটা আমি ভেঙে ফেলবো। এত সস্তা না যে বললেই ভেঙে ফেলতে পারবেন, বুঝলেন? এখন থেকে এই পুরো শরীরটার দায়িত্বভার আমার। আমার কথায় এই পুরো শরীরটা এখন চলবে। হয়েছে, 50 কিলোমিটার হাঁটতে হবে, সেটা কি আপনার মাথায় আছে উঠলো? তোমার বলা শেষের কথাটা আবার শুনতে যাচ্ছে। কি যেন বললা? আপনি হয়তো কানে বেশি শোনেন, আমি এরকম কিছু বলিনি। আপনি চুপচাপ আপনার বাসার দিকে হাঁটতে থাকেন। তারপর উনি কিছু বলতে চাইলো, আমি ওনাকে ইশারা দিয়ে বারণ করলাম। রাস্তার চারদিকে ইশারা করে দেখিয়ে দিলাম। তারপর হঠাৎ করে দেখি উনি একটা বাড়িতে প্রবেশ করতেছে। আমি তো অবাক, আমরা তো 5 মিনিটও হাঁটলাম না, তাতে ওনার বাসায় চলে আসলাম, নাকি অন্য কারো বাসায় চলে আসলাম। বাসার ভিতরে উনি প্রবেশ করলেন, আর ওনার পিছনে পিছনে আমিও প্রবেশ করলাম। বাসাটা একদম ফাঁকা, কাউকে দেখা যাচ্ছে না। আমি চারদিকে তাকিয়ে দেখলাম, এত সুন্দর একটা বাড়ি আমার কল্পনারও বাইরে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে এরকম বাসার ভিতরে আমি প্রবেশ করতে পারবো। বাসাটা একদম গোছালো, দেখতে কি পরিষ্কার। হঠাৎ করে উনি আমাকে কোলে তুলে নিলেন। বুঝলাম না, আমি এরকম পরিস্থিতির শিকার হব আমি কখনই কল্পনা করতে পারিনি। আমি ওনাকে বারবার নামিয়ে দিতে বলতেছি, কিন্তু উনি আমাকে নামিয়ে দিচ্ছে না। আমি এবার নড়াচড়া করতে লাগলাম। আমি নড়াচড়া করতেছি দেখে উনি যেটা করলেন কল্পনার বাহিরে। হঠাৎ করে উনি ওনার ঠোঁট দুটো আমার ঠোঁটে বসিয়ে দিলেন, যেটা খুব দ্রুত ঘটে গেল। আমি কল্পনাও করতে পারিনি যে উনি এরকম একটা বাসার ভিতরে এনে আমার সাথে এরকম ব্যবহার করবে। আমার তখন ভয় লাগা শুরু হয়ে গেছে। উনি কি আমার সাথে বাজে কাজ করবে? প্লিজ কিছু করবেন না আমার। ওনার ঠোঁট দুটো থেকে আমার ঠোঁট দুটো সরিয়ে অনুরোধ করতে লাগলাম, কিন্তু উনি আমার অনুরোধকে তোয়াক্কা না করে উনি আমাকে গভীরভাবে স্পর্শ করার চেষ্টা করছে। হঠাৎ কে জানি একটা আওয়াজ করলো, উনি আমাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল। আমি যে এদিকে পড়ে গিয়েছি সেদিকে ওনার কোনো খেয়াল নেই। আমার তো পুরাই মাঝে ভেঙে গেছে এরকম অবস্থা। কিরে, একটা অচেনা মেয়েকে তুই এভাবে তুলে এনেছিস, তাও আবার বাসায়? সাহস হয় কি করে আমার সামনে এসব কাজ করার? আম্মু, সেরকম কিছু না। আমি আসলে এই মেয়েটাকে এনেছি তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এর থেকে বেশি কিছু না। মেয়েটা খুব ক্লান্ত, হাঁটতে পারছিল না, তাই কোলে তুলে নিয়েছে। তুমি ভুল ভাবতেছ। কি বজ্জাত ছেলে রে বাবা, আম্মুকে দেখার পর সাথে সাথে সবকিছু পাল্টিয়ে নিল। এখন যদি আমি সত্যিটা বলে দিই তাহলে তো ধরা খেয়ে যাবে। থাক, দেখি কত দূর যায় বিষয়টা। আচ্ছা, ভালো কথা, তো বল শুনি, কে মেয়েটা আর কি জন্য এনেছিস বাসায়? মেয়েটাকে দেখো আর বলো তোমার কেমন লাগে। মানে এক কথায় বলতে পারো তোমার ছেলের সাথে কেমন মানাবে। আমি তো ওনার মুখ থেকে এরকম কথা শুনে টাসকে খেয়ে গেলাম। উনি কি তার মানে আমাকে বিয়ে করার জন্য এখানে নিয়ে এসেছে, ওনারা আমাকে দেখানোর জন্য? তুই কি ভেবেচিন্তে কথাটা বলতেছিস? দেখ, আমি সব বিষয়ে ভেবেছি অনেক, ভেবে চিন্তে তোমাকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এখন তুমি বলো মানাবে কিনা। আমি যদি এখন বলি যে তোর সাথে মানাবে না, তাহলে তুই কি করবি? আম্মু, আমি কোনো কনফিউশন শুনতে চাচ্ছি না। তুমি কনফিউশনের মধ্যে থেকে কথা বলবা না, যা বলবা ভালো করে বলো। আচ্ছা, সে বিষয় না হয় আমি ক্লিয়ার হচ্ছি একটু দেরিতে। আগে তোর মতামতটা শুনতে চাচ্ছি। আমি যে তুই কি দেখে এই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিস? তার ব্যবহার দেখে, তার দারিদ্রতা দেখে, এবং তার কিছু গুণ দেখে। এর থেকে আমি আর অন্য কিছু বলতে পারবো না। এখন যদি আমি বলি মেয়েটা গরিব, আমার ঘরের পুত্রবধূ হওয়ার যোগ্য না সে, তাহলে তুই কি করবি? তাহলে কি করার? তোমার এই অঢেল সম্পত্তি ধরে তুমি একা থাকবে, আর আমি এই কাজের মেয়েকে নিয়ে একটা গরিব কুড়ে করে থাকবো। তুই একটা সামান্য মেয়ের জন্য জন্মদাত্রী মাকে ভুলে গিয়ে একটা কুড়ে গড়ে থাকবি, আমাকে ভুলে গিয়ে? আমি তো একবারের জন্য বলিনি যে আমি আমার আম্মুকে ভুলে যাব। আমি বলেছি তাকে নিয়ে কুড়ে করে থাকবো, কিন্তু আমার আম্মুর দেখাশোনা ঠিকই আমি করব। দেখেন, আপনাদের সম্পর্কটা কি রকম আমি জানি না, কিন্তু কথাগুলো শোনার পর যতটুকু মনে হচ্ছে আপনাদের বন্ডিংটা হয়তো একটু খারাপ। আপনার যদি আমাকে পছন্দ না হয় তাহলে আমি কাউকে প্রেশার করব না, আমাকে নিয়ে থাকতে হবে। আমি চাই না আমার জন্য কোনো মায়ের কোল খালি হোক, আর আমি এতটাও স্বার্থপর না।
এই মেয়ে, তোমাকে আমাদের মাঝে কথা বলার সাহস কে দিয়েছে? আমরা কি তোমাকে কোনো প্রশ্ন করেছি? আমাদের মা ছেলের মধ্যে কথা হচ্ছে, কথা হবে। তারপর যখন তোমাকে প্রশ্ন করা হবে তখন কথা বলবা। এখন চুপ থাকো। মহিলাটি গভীর কণ্ঠে আমাকে শাসিতভাবে কথাটা ঝাঁঝালো কণ্ঠে শুনিয়ে দিল। আমি থতমত খেয়ে গেলাম। মুখের উপর এভাবে উনি আমাকে ঝাড়ি মেরে দিবে, আমি কখনো বুঝতে পারিনি। যাই হোক, বৃদ্ধ মানুষ, উনি আমাকে ঝাড়ি মারতেই পারে। তার উপর ছেলের সাথে মনে হয় মনোমালিন্যও আছে। আমার এখানে কথা বলা একদম উচিত হয়নি, তাই আমি মাথা নিচু করে একদম নিশ্চুপ হয়ে গেলাম। দেখো আম্মু, মেয়েটা নতুন এসেছে, আর এই শহরে মেয়েটার কেউ নেই। তুমি তাকে যেভাবে শাসিত কণ্ঠে ঝাঁঝালো ঝাড়ি মেরে দিলে, মনে হচ্ছে না তার মনটা ঠিক থাকবে। এখানে তোকে এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে বলিনি। এখন কথা হচ্ছে, তুই যদি মেয়েটাকে নিয়ে সুখী থাকতে পারিস আমার কোনো সমস্যা নেই। তুমি কি আমার উপর রাগ দেখিয়ে কথাটা বলতেছো, নাকি মনের ইচ্ছা অনুযায়ী? আমি এখন কারো কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি না। আমি রুমে যাচ্ছি, আমার খুব ক্লান্ত লাগছে। ডিস্টার্ব করবি না। আজব ব্যাপার, আজকে হঠাৎ করে তোমার কি হয়ে গেল? আজকে আমার সাথে এরকম ব্যবহার করতেছো কিসের জন্য তুমি? আমি কোনো রকম খারাপ ব্যবহার করতেছি না কারোর সাথে। আমার খারাপ লাগতেছে, আমি এটাই বললাম। এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি রুমে যাচ্ছি। তুমি কিন্তু মেয়েটাকে অপমান করতেছো, কারণ আমি মেয়েটাকে নিয়ে এসেছি। তুমি কথা না বলে চলে যাচ্ছ। আমি কাউকে অপমান করতেছি না। এখানে তুই যদি মনে করিস অপমান করতেছি, তাহলে সেটাই, আমার কিছু আসে যায় না। আচ্ছা আম্মু, আজকে তোমার কি এমন হয়েছে যার জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। তুই মেয়েটাকে এনেছিস, বুয়াকে বল নাস্তা পানি দিবে। তারপর যেখানে মেয়ে সেখানে নিয়ে রেখে আসিস, আর বিয়ের দিন তারিখ ঠিক করে আসিস। আমি তোকে বিয়ে করিয়ে দেব। ওনার আম্মু কথাটা বলে সেখান থেকে চলে গেল। আমি বুঝলাম না ওনাদের আসল সম্পর্কটা এরকম কেন। যেভাবে কথা হলো তাদের মধ্যে, মনে হচ্ছে না তারা মা আর সন্তান। কারণ কোনো মা আর সন্তানের মধ্যে যে নিবিড় ভালোবাসা, তাদের মধ্যে সেই নিবিড় ভালোবাসা খুঁজেই পেলাম না। মন খারাপ করবেন না, আমি কিছু মনে করিনি। আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আমি এই বিষয়টা নিয়ে টেনশন করতেছি না যে আম্মু আমার সাথে কথা বলার জন্য সবসময় রাত জেগে বসে থাকতো। আজকে সেই আম্মুর সাথে এরকম একটা খারাপ ব্যবহার করলাম। আপনার কথার মানেটা আমি বুঝলাম না। আপনি কি আপনার আম্মুকে সবসময় অ্যাভয়েড করে চলেন, তাই তো? অ্যাভয়েড করে চলতাম না, কিন্তু সবসময় আমি একটু কম কথা বলতাম আম্মুর সাথে। হয়তো ওনার মনে এতটাই আঘাত লেগেছে যে ওনার মনটা পাথর হয়ে গেছে। আপনার সাথে কথা বলতে এখন তার লজ্জা করে, বা এরকম হতে পারে যে আপনার জন্য দয়াসাগরটা পুরো ছাই হয়ে গেছে। এরকম হতে পারে না, কারণ আমার আম্মু এরকম না। দেখেন, সন্তান যদি সবসময় তার জন্মদাত্রী মাকে হার্ট করে, বা সন্তান হয়ে মায়ের সাথে কথা না বলে, তখন সে মায়ের বুকের ভিতরে কি জ্বালা বা যন্ত্রণা। আপনি যখন বাবা হবেন, আপনার সন্তান যখন পাত্তা দিবে না, তখন সে যন্ত্রণা বুঝতে পারবেন। না, এরকম হতে পারে না। আমি সবসময় আমার মন থেকে চাইতাম আমার আম্মু যেন সবসময় হাসি খুশি থাকে, কিন্তু আমার মনের ভেতর এতটাই তোলপাড় চলতেছিল যে আমি আমার আম্মুকে ভুলে গিয়েছিলাম প্রায়। আপনি কি একবার ভেবে দেখেছেন যে আপনি আপনার আম্মুকে প্রায় ভুলেই গিয়েছিলেন? এর মানে হচ্ছে আমি একটা মেয়ের জন্য আমার পুরো পৃথিবীটাকে কষ্ট দিয়েছে। এখন আপনি আপনার আম্মুকে গিয়ে খুশি করবেন, তাহলে দেখবেন আপনি সব সময় সুখী শান্তিতে থাকতে পারবেন। মনে হচ্ছে না এত সহজে আমার আম্মু আমার উপর রাগ কমাবে। দেখে তো বোঝা গেল যে কতটা অভিমান জমে গেছে আমার উপর। মা নামক এই ছোট্ট শব্দটার মর্মটা যে কত বড়, সেটা একটা সন্তানের পক্ষে বোঝা কখনোই ক্ষমতা হয় না। কিন্তু যখন সেই মা দুনিয়া থেকে চলে যায়, তখন সন্তান হাড়ে হাড়ে বুঝতে পারে যে মা কি জিনিস। আজকে আপনার মা পৃথিবীতে বেঁচে আছে। আপনি যখন চাইবেন তখন আপনি আপনার মাকে মা বলে ডাকতে পারবেন, কিন্তু আমি চাইলেও আমার মাকে মা বলে ডাকতে পারবো না। আমি চাইলেও মায়ের মুখখানে একবার দর্শন করতে পারি না। জানেন আমার কলিজাটা কতটা ফেটে যায়। আপনার আম্মুর সাথে যখন আপনি কথা বলছিলেন, আমার ভিতরটা একদম ফেটে যাচ্ছিল। কারণ আমার যদি আজকে আম্মু থাকতো, তাহলে হয়তো আজকে আমার এতটা হতদরিদ্র হতে হতো না।
দেখো, এভাবে কান্না করলে চলবে না। সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এতটা ভেঙে পড়লে চলবে না। বেঁচে থাকতে তো হবেই, তাই না? যখন আমাদের মরণ আসবে তখন আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু চেষ্টা করতে হবে যতদিন বেঁচে থাকবো ভালো মতো যাতে করে বেঁচে থাকতে পারি। আমার জীবনে যে এরকম একটা কালো অধ্যায় আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি। যখন ছোট ছিলাম কতই না সুখী ছিলাম। আপু ছিল, আম্মু ছিল, ছোট ভাইরা ছিল। আপনার যদি আব্বু ছিল, আম্মু ছিল, ছোট ভাইরা ছিল, তাহলে আপনি এখন একা কিভাবে হয়ে গেলেন? শুধু আপনার বোন আপনার সাথে, বাকিরা কই? তারপর নাকি সব কিছু খুলে বললাম কি কি হয়েছিল আমার ফ্যামিলির সাথে, কি জন্য আজকে আমরা এতিম। সেই কালো অধ্যায়, সেই কালো রাত্রের কথা। সেদিন আমার আব্বু আমাকে খুন করে একদল ডাকাত। সেই রাতটা যে আমি কিভাবে পার করে দিলাম আমি নিজেও জানি না। আমি কোথায় ছিলাম, কোন দিকে ছিলাম, কোন দিক থেকে কোথায় গিয়েছিলাম। এখন এভাবে কান্না করে কি লাভ? যা যা হবার সেটা তো হয়ে গেছে। আমার এখন কি মনে হচ্ছে জানেন? আমি একটা স্বপ্ন দেখছি। যখন আমার ঘুমটা ভেঙে যাবে তখন আমার স্বপ্নটাও চলে যাবে। হঠাৎ করে এরকম হওয়ার কারণ? এই যে আপনি আমাকে আশা দেখাচ্ছেন যে আপনি আমাকে বিয়ে করবেন, একটা সুখী সংসার হবে আমাদের। এটা আবার স্বপ্ন দেখার কি আছে? এটা তো বাস্তব। আমি নিজেও জানি না কেন তোমাকে এত ভালো লাগে। তোমাকে দু চোখের সামনে না দেখলে আমি এক মুহূর্ত স্থির থাকতে পারি না। এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু আমি জানি না, কিন্তু আমার এখন মনে হয় যে তোমাকে ছাড়া আমার থাকা সম্ভব না। কয়েকদিন পর দেখবেন এই মায়া আর আমার উপর কাজ করবে না, অন্য একটা মেয়ের উপর এই মায়া কাজ করবে আপনার। আমার মনে হয় সেরকম কিচ্ছু হবে না, কারণ আমি অনেক চেষ্টা করেছি অন্য মেয়ের উপর এরকম মায়া কাজ করানোর, কিন্তু আমি ব্যর্থ হয়ে গেছে। আচ্ছা, কেন আপনি আমাকে মিথ্যা স্বপ্নগুলো দেখাচ্ছেন? কই, আমি তো মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি না। আমি তো শুধু আমার ভালোবাসাটাকে আপন করে নিচ্ছি। অনেক হয়েছে, চলেন এখন। আপনার আম্মুর রাগ ভাঙাবেন, যে কোনো প্রকারই হোক, হাত পা ধরে হলেও। আমি কি করব না করব বুঝতে পারতেছি না। আমি কখনো এরকম করিনি। আজকেই করবেন, তাতে সমস্যা কোথায়? এখন চলেন। তারপর ওনাকে নিয়ে ওনার আম্মুর রুমে চলে আসলাম। অনেক কষ্টে ওনার আম্মুকে হাসি মুখে ফিরিয়ে নিয়ে আসলাম। অনেক কষ্ট হয়েছে, উনি অনেকক্ষণ পা ধরে কান্না করেছে। তারপর উনি আর সহ্য করতে না পেরে ওনার সব কিছু ক্ষমা করে দিয়েছে, বুকে জড়িয়ে নিয়েছে। এটা যেন অন্যরকম একটা আবেগঘন অনুভূতি। সরি রিমা, আমি তখন তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তারপরও তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো। বর্তমান যুগে এরকম মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার মা এই পৃথিবীতে বেঁচে নেই, তাই আমি মায়ের অভাবটা হাড়ে হাড়ে বুঝতে পারি। কে বলেছে তোমার আম্মু নেই পৃথিবীতে? আমাকে দেখে কি তোমার আম্মু মনে হয় না? আমাকে কি তোমার আম্মু বানিয়ে নেওয়া যায় না? আমি কি বলবো, কি করব বুঝতে পারছি না, তাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি হলো, কথা বলতেছো না যে? আমাকে কি তোমার আম্মু বানিয়ে নেওয়া যায় না? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি সোজা ওনাকে ঝাপটে জড়িয়ে ধরলাম। আমার নিজের অজান্তে আমার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়লো। আজ কতদিন বাদে মা ডাক দিতে পারবো। পাগলি মেয়ে, কান্না করতে হবে না। আমি ওনাকে জড়িয়ে ধরে রইলাম অনেক শক্ত করে, কারণ এতদিন পর কেউ আমাকে এতটা স্নেহ করবে, এতটা মমতা দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। জানি না কতক্ষণ এই সুখটা আমার কপালে থাকবে, কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ আমি সব কিছু ভুলে এই সুখের মাঝে নিমজ্জিত হয়ে থাকতে চাই। নেক্সট পার্টটা অনেক সুন্দর হতে চলেছে, কেউ মিস করবেন না। উনি, আমি আর ওনার আম্মু তিনজন মিলে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে দুপুর হয়ে আসলো। তারপর ওনার আম্মু আমাদেরকে বসিয়ে রেখে রান্না করতে চলে গেল। আমি এত করে বললাম যে আমিও তার সাথে রান্না করতে যাব, কিন্তু তিনি এমনভাবে বললেন যে আমি আর কোনো কিছু বলার সুযোগ পেলাম না, তাই চুপচাপ বসে রইলাম। সেখানে হঠাৎ করে উনি এসে আমাকে জড়িয়ে ধরলেন। বুঝলাম না এটা করার কি আছে এখানে। আপনার কি মাথা ঠিক আছে? আপনি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলেন কেন শুনি? আমার ইচ্ছে হয়েছে, আমি জড়িয়ে ধরেছে। এখন তো আমি পারমিশন পেয়ে গেছে, তাই এখন যখন যেটা খুশি তাই করতে আমার কোনো দ্বিধা নেই। আপনি সবসময় আমার দেহটাকে খুঁজছেন, আমি বিষয়টা লক্ষ্য করছি। আপনি আমার মনটাকে দেখছেন না। এটা তুমি কি ধরনের কথা বলতেছ? আমার তো সেই মন মানসিকতা নেই যে আমি তোমার দেহটাকে দেখবো এখন, কারণ আমি যে পুরো মানুষটাকে না দেখলে থাকতে পারি না। তার দেহ দিয়ে আমি কি করব? যার নিঃশ্বাসের শব্দ না শুনলে
আমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। তার দেহটা কি করে আমি আমার মোহ হিসেবে নিতে পারি? তার হৃদয়টাকে আমি আমার মোহ হিসেবে নিতে চাই। সে যদি আমাকে ভুল বোঝো, তাহলে তো দুজনের মাঝে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকবে। তাকে বোঝা উচিত আমার মনের অবস্থাটা। অনেক হয়েছে, আর ভাষণ শুনতে ইচ্ছা করছে না। এখন আমাকে জড়িয়ে ধরা শেষ হয়ে গেলে ছেড়ে দিয়ে বসে থাকেন। যে কোনো সময় আম্মু চলে আসতে পারে। আর এই অবস্থায় দেখলে বুঝতে পারছেন মান সম্মান, লজ্জা সম্মানের কি অবস্থা হবে। ওসব কথা বাদ দাও। এখন কথা হচ্ছে, আমরা যে এখন হসপিটালে যাব অ্যান্ড ডক্টরকে সব টাকা পেমেন্ট করে দিয়ে আসবো। ডক্টর আজ বিকেলে তোমার বোনের অপারেশন করবে অ্যান্ড কালকে আমরা তাকে হসপিটাল থেকে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি তাকে বাসায় আনলে তার ট্রিটমেন্ট করবে কে? আমরা তো তার ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারবো না। সেখানে নার্স থাকবে, ডাক্তার থাকবে, তারা দেখাশোনা করবে। আর আমরা হঠাৎ করে তাকে এত তাড়াতাড়ি অপারেশনের পরের দিন বাসায় নিয়ে আসলে তার অবস্থা তো খারাপ হয়ে যাবে। সেটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, সব ব্যবস্থা আমি করে রাখবো। কারণ কালকে আমরা বিয়ে করতে যাচ্ছি। যদি আমার হবু শালীকে সেখানে উপস্থিত না থাকে, তাহলে আমি কিভাবে বিয়ে করব? আপনার কি মাথা ঠিক আছে? আমরা কালকে বিয়ে করছি মানে কি বলতে যাচ্ছেন? কালকে বিয়ে করে কেউ? আর আমার বোনের যদি আজকে অপারেশন হয়, তার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। আপনি এই কয়টা দিন ধৈর্য ধরে থাকেন। আমি বললাম তো সব ব্যবস্থা করে রাখবো। এত দেরি করে লাভ কি? বিয়ে তো করতে হবে, তাই না? আজকে করলে করতে হবে, কালকে করলে করতে হবে, পরে করলে করতে হবে। বিয়ে তো করতে হবে, তাই না? এটা তো বুঝলাম, আজকেও বিয়ে করলে করতে হবে, কালকে বিয়ে করলেও করতে হবে। কিন্তু আজকে যদি বিয়ে না করি, পরে বিয়ে করলেও তো করব। বিয়ে তো করবই, তাই না? এত অধৈর্য হওয়ার কি আছে? এতদিন যেহেতু ধৈর্য ধরে থাকতে পেরেছেন, এই কয়টা দিনও ধৈর্য ধরে থাকতে পারবেন। আর আমার কথা হচ্ছে, আমার বোনের তো দেখাশোনা করতে হবে। আর আমরা যদি বিয়ে করে ফেলি, আমি তো আপনাকে সময় দেব না, আমার বোনকে সময় দেব। অথচ একটা কথা ভেবে দেখেন, আমার বোন যদি সুস্থ হয়ে যায়, তাকে তো আর দেখাশোনা করতে হবে না। তখন তো আপনাকেই সময় দিতে পারবো। এখন আপনিই ভেবে দেখেন কোনটা করবেন। আমরা তো নার্স রাখবই আমার হবু শালিকাকে দেখাশোনা করার জন্য। তাকে নার্স দেখাশোনা করবে আর আমরা আমাদের মতো রোমান্স করব। হয়েছে, নার্সের দেখাশোনা আর আমার দেখাশোনা আকাশ পাতাল তফাৎ। প্লিজ আমাকে এই কটা দিন সময় দেন। আপনার কাছে সময় চেয়ে নিচ্ছি। আমার বোন সুস্থ হয়ে গেলে তখন তো আমি পুরোপুরি সময়টা আপনাকে দিতে পারবো। আমার বোনকে নিয়ে এত টেনশন করতে হবে না। আচ্ছা, তোমার ইচ্ছা। আমার কথা তো তুমি রেখেছ, তাহলে তোমার এই একটা কথা আমি রাখবো, সমস্যা নেই। তাহলে তোমার বোন সুস্থ হলে আমরা বিয়েটা করতেছি, আর এর আগে আমি আর বিয়ের কথা তোমাকে বলবো না। খুশি তো এবার? হ্যাঁ, এইবার আমি অনেক খুশি, কারণ আপনি আমার মনের অবস্থা বুঝতে পেরেছেন। আমার বোন অসুস্থ, আমি কি করে আপনার সাথে সুখী থাকতে পারবো? একটা তো মনের বিষয় আছে, বুঝতেই তো পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। আমি বুঝতে পেরেছি তোমার বোন অসুস্থ থাকবে, তুমি কি করে আমার সাথে রোমান্টিক দৃশ্য উপভোগ করবে বলো? আমি তো মানুষ, অমানুষ তো না। বুঝে গেছে, সমস্যা নেই। তুমি তোমার মতো সময় নিয়ে নাও, আমি ধৈর্য ধারণ করতেছি, সমস্যা নেই। আপনার লজ্জা শরম বলতে কি কিচ্ছু নাই নাকি? বুঝতেছি না। সবাই শুনে বলবেন নির্লজ্জ কথাকার। আচ্ছা হয়েছে, আম্মু ডাকতেছে, চলো সবাইকে খাওয়া শেষ করে আম্মু সহ সবাই মিলে হসপিটালে যাব। তারপর হসপিটালে সব কাজ কমপ্লিট করে আসবো। তারপর নিয়ে আমাকে টান টান দিয়ে খাবার টেবিলে নিয়ে গেল। তারপর তিনজন মিলে অনেক হাসি খুশি অনেক আনন্দে খাওয়া শেষ করে তারপর চলে আসলাম হসপিটালে। হসপিটালে এসে হসপিটালের টাকা পেমেন্ট করে দিলাম। তারপর ডাক্তারের সাথে কথাবার্তা বললাম। ডাক্তার কখন আমার বোনে অপারেশন করবে, কি করবে না করবে সব কিছু ডক্টরের কাছ থেকে শুনে আমরা বাসায় চলে আসলাম। একটু পর আবার হসপিটালে যেতে হবে। আমরা বাসায় এসে রেস্ট করে রাতের খাবার শেষ করে আবার হসপিটালে চলে আসলাম। তারপর আমার বোনে অপারেশন হয়ে গেল আর সব ঠিকঠাক মতো চলতে লাগলো। ওনার সাথে আমার খুশির সময় চলতে লাগলো। উনি আমাকে বারবার ডিস্টার্ব করে, আমি সহ্য করে নিচ্ছি। সারা জীবনই পাগল মানুষের সাথে থাকতে হবে, তার পাগলামো তো আমাকেই মেনে নিতে হবে। আমি বাসের ঘরে বসে আছি, উনি বাইরে ওনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কীরকম লাগে, মেজাজটা গরম হয়ে যাচ্ছে। বিয়ের জন্য এত তাড়া দিচ্ছিল, আর এখন বিয়ে করার পর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই জন্যই বলে বিয়ের আগে মানুষের রূপ একটা, বিয়ের পর মানুষের রূপ পরিবর্তন হয়। কিন্তু আজকে বাসরাতে অথচ ঠিক সময় আসা উচিত ছিল, কিন্তু উনি ওনার বন্ধুদের সাথে বিজি। ঘড়ি কাঁটা টিকটিক করতে লাগলো।
দেখলাম 12টা বেজে গেল। এবার আর নিজেকে সামনে রাখতে পারলাম না, উঠে যেতে ধরলাম। দেখি দরজা খোলার শব্দ, তাড়াতাড়ি এসে বসে পড়লাম আবার নববধূর মতো। আর চোখে তাকিয়ে দেখি উনি আমার দিকে এগিয়ে আসছে। আমার হৃদয়ে কেউ মনে হয় হাতুড়ি দিয়ে হাত তুলে পিটাচ্ছে। বুঝতে পারতেছি না আজকে এরকম হচ্ছে কেন। উনি তো এর আগেও আমার কাছে এসেছিল, তখন তো এরকম হয়নি, কিন্তু আজকে এরকম হওয়ার কারণ কি? অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে নিজের মধ্যে। শেষ পর্যন্ত আমি আমার হৃদয়ের স্পন্দনকে বিয়ে করে নিলাম আর সারা জীবনের জন্য বেঁধে নিলাম আমার মনের সাথে। তার মন এখন সেটা চাইলেও আমার কাছ থেকে দূরে চলে যেতে পারবে না। আপনার এই বয়ান শোনার জন্য আমি এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলাম। আপনি গেছিলেন কোথায়? আপনার কোনো খোঁজ খবর ছিল না? বিয়ে করার পর তো একদম উধাও হয়ে গেলেন। তোমাকে শুধু একটু বোঝানোর চেষ্টা করলাম যে অপেক্ষা জিনিসটা কতটা কষ্টকর। আমি তাহলে কিভাবে অপেক্ষা করতেছিলাম এতদিন? আজ তুমি তো একটু অপেক্ষা করতে পারছো না আমাকে ছাড়া। ব্যাপারটা বুঝলাম না। আপনাকে আর বুঝতে হবে না, আমি আর কতক্ষণ এইভাবে বসে থাকবো এই ভারী জামা কাপড় পরে? আপনি কি এখন আমাকে এখান থেকে উদ্ধার করবেন? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আচ্ছা, তোমাকে মুক্ত করে দিচ্ছি সবকিছু। তারপর আমি ধীরে ধীরে আমার বউকে একটু কাছে টেনে নিলাম। আস্তে আস্তে পুরো মানুষটাকে আমার কাছে টেনে নিলাম। দেখতে আজকে অন্যরকম লাগতেছে। আমি তাকে দেখে ফিদে হয়ে যাচ্ছে আর তার রূপের মাঝে নিমজ্জিত হয়ে যাচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আরে এটা কি রকম ব্যবহার হচ্ছে? ছেড়ে দেন, এখন এসব করার সময়। কিন্তু কে শুনে কার কথা? উনি ওনার ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁটগুলো আঁকড়ে ধরলেন, আর এক হাত আমার পিঠে রাখলেন, আর অন্য হাত দিয়ে আমার গলা ধরলেন। আমি কিছু বললাম না, কারণ আজকে আমার ইচ্ছা করতেছে ওনার স্পর্শগুলো পেতে। কারণ এখন তো উনি আমার স্বামী, এখন আমরা নতুন বন্ধনে আবদ্ধ হয়েছি, আর এটাতে সব কিছু বৈধ। তাহলে সমস্যা কোথায়? আস্তে আস্তে হারিয়ে গেলাম ভালোবাসার অতুল সাগরে, যে সাগরের তলদেশ বলতে কিছু নেই। কারণ এই ভালোবাসার সাগরে শুধু নিমজ্জিত হওয়া যায়, এখান থেকে উদ্ধার হওয়া যায় না। তারপর উনি আমাকে আদর করতে লাগলো, আর আমি ওনার আদরগুলো উপভোগ করতে লাগলাম। আরে আপনারা এখানে কি করেন? আমরা তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা আপনার ভালোবাসার মানুষকে কাছে টেনে নেন, তাকে বিয়ে করেন, তাকে আদর করেন, তার আদরগুলো উপভোগ করেন, আর জীবনটা সুখময় করে তোলেন। আর হ্যাঁ, নামাজ পড়তে ভুলবেন না। সব সময় আল্লাহর কাছে প্রিয় মানুষটাকে চাইবেন আর তার সুস্থতা কামনা করবেন।